আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাইকে স্বাগতম জানাচ্ছি ওপেন কোর্স কেমিস্ট্রি ফার্স্ট পেপার ফুল ফ্রি কোর্সে আরও একটি লেকচার। আজকে আমাদের চ্যাপ্টার 3 লেকচার 11 এবং আজকে ডি ব্লক মৌল পড়াবো। সো তোমরা অনেকেই চলে এসেছো, তোমাদের প্রতিদিনের সেই কাজটা আবার করতে হবে। তোমরা যারা চলে এসেছো সবাই আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা আমার যত মেসেঞ্জার গ্রুপ আছে সবগুলো মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। এবং আজকে লাইভ ক্লাসটা হচ্ছে আখেরি লাইভ ক্লাস ঈদের আগে, যার কারণে তোমাদেরকে বলবো আজকের এই স্পেশাল লাইভ ক্লাসে তোমরা সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, সব কিছু ঠিক আছে কিনা একটু জানাও। ওকে, আশা করি সব কিছু ঠিক আছে। সাউন্ড কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, এভরিথিং ইজ ওকে কিনা একটু জানাও। আর তোমরা যারা আসা শুরু করেছো আজকের আখেরি লাইভ ক্লাস ঈদের আগে, সেজন্য একটু স্পেশাল হবে। আজকে খুব বেশি পড়াবো না, কারণ আখেরি ক্লাসে, তাই না? আচ্ছা, আজকে গল্প হবে বেশি, কথা হবে বেশি। শেষে তোমাদের জন্য দোয়া মাহফিলের ব্যবস্থা থাকবে, মোনাজাতের ব্যবস্থা থাকবে, তবারুকাতের ব্যবস্থা থাকবে। সেজন্য আজকে লাইভ ক্লাসে শেয়ার চাই বেশি বেশি। আজকে শেষ দিন না, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালো যার সব ভালো তার। সো শেষ যদি ভালো হয় সবই ভালো হয়ে যায়। সো আজকে লাইভ ক্লাসে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে বেশি বেশি শেয়ার করবে। সবচেয়ে বেশি লাস্ট দিন যে শেয়ার করবে দেখবে যে সে প্রতিদিন শেয়ারের সব পেয়ে যাবে, তাই না? আচ্ছা, এমনটি হবে কিনা আমি জানি না আসলে। আচ্ছা, যাই হোক, তো তোমরা যারা আসা শুরু করেছো এখনই বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আমার যত মেসেঞ্জার গ্রুপ আছে, আমার ছাড়াও তোমাদের ফ্রেন্ড সার্কেলের যত মেসেঞ্জার গ্রুপ আছে, কলেজের স্কুলের পড়াশোনার যত মেসেঞ্জার গ্রুপ আছে, সবগুলো মেসেঞ্জার গ্রুপে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে দিয়ে দাও। আমাদের লাইভ ক্লাসটা সরাসরি মেসেঞ্জারে দেওয়া যায়, সো মেসেঞ্জারে দিয়ে দাও। তারপর তোমাদের যেসব ফ্রেন্ড প্রতিদিন তোমাদের সাথে ক্লাস করতো, বা যেসব ফ্রেন্ড ক্লাস করে না কিন্তু তোমাদের মনে হচ্ছে তাদেরকেও করানো উচিত, তাদেরকে মেনশন দিয়ে দাও। ওকে, আচ্ছা। সো অনেকেই লাইভ ক্লাস আসা শুরু করেছে। আজকে আমাদের ফিল্ড সায়েন্সে ওপেন কোর্স কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে ধারাবাহিক একটা কোর্স, ফ্রি লাইভ ক্লাসের কোর্স, এটার আজকে ঈদের আগে বন্ধ দিয়ে দিব, শেষ ক্লাস। সো শেষ ক্লাস হিসেবে এটা খুবই স্পেশাল, খুবই অন্যরকম, খুবই চমৎকার। সো আজকে আমরা চ্যাপ্টার 3 লেকচার 11 দেখব, ডি ব্লক মলের বাকি বৈশিষ্ট্যগুলো। পাশাপাশি আজকে তোমাদেরকে সর্বশেষে একটা স্পেশাল গিফট দিব। ওকে, আচ্ছা, বেশ কিছু ঘোষণাও থাকবে আজকে লাইভ ক্লাসে। সো তোমরা যারা আসা শুরু করেছো, আজকে লাইভ ক্লাসটা সবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সেই জন্য আমার যত মেসেঞ্জার গ্রুপ আছে সবগুলো মেসেঞ্জার গ্রুপে আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও। তোমার ফ্রেন্ডদেরকে একটু করে মেনশন করে জানিয়ে দাও, কারণ আজকে খুবই ইম্পর্ট্যান্ট লাইভ ক্লাস। আমার আসতে একটু দেরি হয়েছে, সেটার জন্য দুঃখিত, তবে সমস্যা নাই, চলে এসেছি ঠিকই। আচ্ছা, সো এখন অনেকেই আসো নাই, ম্যাক্সিমামই আসো নাই। সো ম্যাক্সিমাম আসার জন্য কী করতে হবে? তাদেরকে জানিয়ে দিতে হবে কীভাবে, ফেসবুকে শেয়ার করার মধ্য দিয়ে আর মেসেঞ্জারে লিঙ্ক দেওয়ার মধ্য দিয়ে। এছাড়াও তোমার যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন করে দাও। আমরা প্রত্যেকে যদি 10 জন ফ্রেন্ডকে মেনশন করি, 10 জন চলে আসলে তো হয়ে গেল, তাই না? কি মজা। ওকে, তোমরা মেনশন করতে থাকো, তাহলে আমি শুরু করি। আজকে আমরা চ্যাপ্টার 3 লেকচার 11 ছোট্ট করে দেখব, খুব বেশি কিছু না, আর ডি ব্লক মৌল। আজকের ক্লাসে কী কী দেখবো দেখো। লেকচার 11 আজকে থাকবে। আজকে লেকচার 11-এ আমরা দুটো টপিক নিয়ে কথা বলবো। টপিক 1, ডি ব্লক মৌল বা অবস্থান্তর মৌলের একটা ধর্ম লিখে দিয়েছিলাম। আচ্ছা, আমি সবগুলো ধর্ম একটু লিখে দিচ্ছি। ওকে, আজকে আমরা কোনটা নিয়ে আলোচনা করব সেটাও বলবো। আমরা বলেছিলাম অবস্থান্তর ধাতুর কিছু বৈশিষ্ট্য আছে, 5টা বৈশিষ্ট্যের কথা কিন্তু আমরা উল্লেখ করেছিলাম। আচ্ছা, সো অবস্থান্তর ধাতু যারা আছে, অবস্থান্তর ধাতু বা ট্রানজিশন মেটাল, তাদের হচ্ছে 5টা বৈশিষ্ট্যের কথা আমরা বলেছিলাম। নাম্বার 1, রঙিন যৌগ গঠন। আমরা গঠন দিয়ে দুটো লিখেছিলাম, গঠন শব্দ দিয়ে থাকবে দুটো, আর একটা থাকবে গঠন, সেটা হচ্ছে জটিল যৌগ গঠন। সো রঙিন যৌগ গঠন এবং জটিল যৌগ গঠন, এই দুটো হচ্ছে অবস্থান্তর ধাতুর বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? অবস্থান্তর ধাতুর বৈশিষ্ট্য। এবং অবস্থান্তর ধাতু কাদেরকে বলবো বলেছিলাম, গত ক্লাসে অবস্থান্তর ধাতু কাদেরকে বলা হবে সে ব্যাপারটাও বলেছি। সো আজকের ক্লাসে আমরা দেখব। আচ্ছা, আজকের ক্লাসে কি দেখব সেটা একটু পরে আসি। অবস্থান্তর ধাতুর 5টা বৈশিষ্ট্য নিয়ে আমাদের কথাবার্তা বলা আছে। অবস্থান্তর ধাতুর কয়টা বৈশিষ্ট্য? 5টা বৈশিষ্ট্য। তার মধ্যে দুটো বৈশিষ্ট্য হচ্ছে গঠন থাকবে, রঙিন যৌগ গঠন, জটিল যৌগ গঠন, আর 3টি বৈশিষ্ট্য থাকবে প দিয়ে শুরু। তাই আমরা তোমাদেরকে অবস্থান্তর ধাতুর যে 5টি বৈশিষ্ট্য আছে সেটা সহজে মনে রাখার জন্য বলেছিলাম 3প আর টু গঠন, 3প টু গঠন, 3প টু গঠন। সবাই একটু করে জিকির করো, মনের মধ্যে শান্তি পাবা, মনের মধ্যে কেমিস্ট্রির ভালোবাসা তৈরি হবে। 3প টু গঠন, 3প টু গঠন, 3প টু গঠন, 3প টু গঠন। তাহলে এই যে 3প টু গঠন, এটা হচ্ছে অবস্থান্তর ধাতুর 5টি বৈশিষ্ট্য। ওকে, তার মধ্যে গঠন দিয়ে 2টা, রঙিন যৌগ গঠন, জটিল যৌগ গঠন, আর প দিয়ে 3টা। একটা হচ্ছে পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন। তাহলে অবস্থান্তর ধাতু
পরিবর্তনশীল জারণ মান দেখাবে। এরপর আরেকটা হচ্ছে প্যারাচৌম্বকত্ব, তাহলে অবস্থান্তর ধাতু, অধিকাংশ অবস্থান্তর ধাতু প্যারাচৌম্বকত্ব দেখাবে। আরেকটা হচ্ছে প্রভাবন ক্রিয়া, প্রভাবন ধর্ম, তারা বিক্রয় প্রভাবক হিসেবে ব্যবহৃত হবে, প্রভাবন ধর্ম দেখাবে। তার মানে 3P টু গঠন, 3P টু গঠন, এটা হচ্ছে অবস্থান্তর ধাতুর বৈশিষ্ট্য। আজকের লেকচার 11-এ আমরা সব নিয়ে আলোচনা করব না। আজকের লেকচার 11-এ আমরা আলোচনা করব জটিল যৌগ গঠন এই টপিকটা নিয়ে, প্যারাচৌম্বকত্ব এই টপিকটা নিয়ে। পরিবর্তনশীল জারণ মান এটা খুবই সহজ, এটা আমরা বই পড়লেই বুঝতে পারবো। প্রভাবন ধর্ম আমাদের বইয়ে খুব বেশি ডিটেলসে বলেনি। প্রভাবন ধর্ম বলতে প্রভাবক হিসেবে ব্যবহার করা, সো সেটা নিয়েও আমরা খুব বেশি ডিটেলস বলবো না। আমরা তোমাদেরকে খুব বেশি ডিটেলসে কথা বলবো প্যারাচৌম্বকত্ব এটা নিয়ে, জটিল যৌগ গঠন এটা নিয়ে লেকচার 11-এ কথা বলবো। সো আজকের ক্লাসে তোমাদেরকে অবস্থান্তর ধাতুর যে 5টা বৈশিষ্ট্য আছে তার মধ্যে 2টো বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, জটিল যৌগ গঠন এবং প্যারাচৌম্বকত্ব। একটু করে বলে রাখি, এটি হচ্ছে ডি ব্লক মৌলের দ্বিতীয় ক্লাস। ডি ব্লক মৌলের প্রথম ক্লাসে আমরা রঙিন যৌগ গঠন পড়িয়েছি। রঙিন যৌগ গঠন এই কনসেপ্টটা আমাদের বইয়ে অনেক বিস্তারিতভাবে বলা আছে। রঙিন যৌগ কিভাবে গঠিত হয়, ডি ব্লক মৌলের অবস্থান্তর ধাতুর রঙিন যৌগ কিভাবে গঠিত হয়, এই কথাগুলো আমাদের বইয়ে অনেক বেশি বিস্তারিতভাবে বলা আছে। বাট অনেক বেশি বিস্তারিতভাবে বলা থাকলেও আমাদের বই পড়ে একজন স্টুডেন্ট রঙিন যৌগ কিভাবে গঠিত হয় সে ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে না। সেজন্য গতকাল 1.5 ঘন্টার ক্লাসে তোমাদেরকে রঙিন যৌগ গঠন কিভাবে হয় বিস্তারিত পড়িয়েছি। সো গত ক্লাসের আলোকে রঙিন যৌগ গঠনটা আমাদের শেষ। আজকের ক্লাসে আমরা দেখব জটিল যৌগ গঠন এবং প্যারাচৌম্বকত্ব। ওকে, আচ্ছা, তারপরে আজকের ক্লাসে এই দুটো টপিক দেখার পরে ডি ব্লক মৌল শেষ হয়ে যাবে। এর মধ্য দিয়ে আমাদের এস ব্লক, পি ব্লক, ডি ব্লক শেষ হয়ে যাবে। এফ ব্লক নিয়ে আমরা আলোচনা করব না। আমরা পরে ঈদের পরে, অর্থাৎ ঈদের আগে আজকে শেষ ক্লাস, ঈদের পরে গিয়ে আমরা আমাদের এই চ্যাপ্টারের সেকেন্ড পার্টে যাব। এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট ছিল মৌলের পর্যাবৃত্ত ধর্ম, পেরিওডিক প্রপার্টি, যেমন ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ বিভব, তড়িৎ ঋণাত্মকতা, এই ধরনের যে পর্যাবৃত্ত ধর্ম আছে সেটা নিয়ে ঈদের পরে আমরা আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা। আর আজকের ক্লাসের শেষের দিকে তোমাদেরকে ইম্পর্টেন্ট বেশ কিছু নোটিশ দেব, যে নোটিশগুলো তোমাদের জন্য খুব বেশি দরকার। সো আজকের ক্লাসে শেষ পর্যন্ত থাকার ট্রাই করবো ইনশাল্লাহ। আচ্ছা, সো আজকের ক্লাসটা যেহেতু আমাদের শেষ ক্লাস, আমি চাই সবাই লাইভে থেকেই আজকের ক্লাসটা করো। সেজন্য তোমার ফ্রেন্ডদেরকে মেনশনে জানিয়ে দাও। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের ক্লাসটা যাতে সবচেয়ে বেশি রিচ হয় সেজন্য মেসেঞ্জার এবং ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার করো। তোমরা শুধুমাত্র আমার ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে শেয়ার করো, খুবই দুঃখজনক ব্যাপার। আমরা তো আমাদের গ্রুপে আমরা শেয়ার নিজেরা করেই থাকি। তোমাদের উচিত হবে সারা বাংলাদেশের প্রত্যেকটা ফেসবুক গ্রুপে শেয়ার করা যেখানে আমরা নেই, তোমরা আছো। ওকে, এবং তোমাদের উচিত হবে তোমাদের যত ফ্রেন্ড আছে সে যেখানে থাক না কেন তাদেরকে এই লিঙ্কগুলো দেওয়া। ওকে, আচ্ছা, আমাদের ওপেন কোর্স কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফুল ফ্রি কোর্স আমরা সেই 3 মাস ধরে পড়াচ্ছি এবং আরও পড়াবো, ভালো করে ফুল ফার্স্ট পেপারটা শেষ করব। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ক্লাসগুলোর কোনো কপিরাইট নেই। এই ক্লাসগুলো যে কেউ যে কোনোভাবে, যে কোনো চ্যানেলে যে কোনোভাবে আপলোড দিতে পারবে, যে কোনোভাবে শেয়ার করতে পারবে, যে কোনোভাবে ডাউনলোড করতে পারবে, যেভাবে খুশি সেভাবে করতে পারবে। শুধু একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো যে কেউ ডাউনলোড করো, অন্য কোথাও আপলোড দাও, অন্য কোনো গ্রুপে আপলোড দাও, আমাদের কোনো দুঃখ নাই, আমরা খুবই খুশি হব। কারণ আমাদের মূল থিম হচ্ছে কি, ছড়িয়ে দাও 56,000 বর্গ মাইল। তবে দুটো ব্যাপার মাথায় রাখতে হবে। নাম্বার 1, আমাদের ক্লাসগুলো যে ফিল্ড সায়েন্সে হচ্ছে, ফিল্ড সায়েন্সের লিঙ্কটা দেওয়া থাকতে হবে। কারণ সবসময় একজন স্টুডেন্ট অন্তত জানো যে ক্লাসগুলো আসলে হচ্ছে কোথায়। সো ফিল্ড সায়েন্সকে ক্রেডিট দিয়ে দিতে হবে, এই ক্লাসগুলো ফিল্ড সায়েন্সের ক্রেডিটের আন্ডারে। আর 2 নাম্বার হচ্ছে ব্যবসায়িক কাজে ব্যবহার করা যাবে না। আমাদের এই ক্লাসগুলো কোনোভাবেই ব্যবসায়িক কাজে ব্যবহার করা যাবে না। এছাড়া যে কেউ যে কোনো ইউটিউব চ্যানেলে আনলিস্টেড করে দিতে পারো, যে কোনোভাবে দিতে পারো, কিন্তু টাকা ইনকাম করা যাবে না। আমাদের এই কোর্সটার জন্য টাকা ইনকাম করা সম্পূর্ণ হারাম। এই কোর্সের বিনিময়ে কেউ টাকা ইনকাম করা সম্পূর্ণ হারাম। আচ্ছা, আমরা শুরু করি এবার, ভালো করে খেয়াল করো। সো আমরা দুটো প্রপার্টি দেখব আজকে। একটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি, আর একটা হচ্ছে জটিল যৌগ গঠন, কমপ্লেক্স কম্পাউন্ড ফরমেশন। ওকে, আমরা শুরু করব প্রথমে ম্যাগনেটিক প্রপার্টি দিয়ে। সো ম্যাগনেটিক প্রপার্টি অফ ডি ব্লক ট্রানজিশন মেটাল, এটা হচ্ছে আমাদের হেডিং। সবাই হেডিংটা লিখো।
সো হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি অফ ডি ব্লক ট্রানজিশন মেটাল, এটা নিয়ে আমরা দেখব। বাংলায় যদি বলি চৌম্বক ধর্ম কাদের? ডি ব্লকের সবাই চৌম্বক ধর্ম দেখাবে জানি না, স্পেশালি কাদের? ট্রানজিশন মেটালের। সো একটু ব্রেকেট দিয়ে দেব, স্পেশালি ট্রানজিশন মেটাল, অবস্থান্তর ধাতু। ওকে, এখন আমরা দেখব এই ব্যাপারটা। আচ্ছা, ম্যাগনেটিক প্রপার্টি বলতে চৌম্বক ধর্ম বলতে কোনো ধাতুকে আকর্ষণ করার ব্যাপারটা, এটাকে আমরা বলি চৌম্বক ধর্ম বলতে কোনো একটা পদার্থ কোনো একটা ধাতুকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, কোনো একটা পদার্থ কোনো একটা ধাতুকে আকর্ষণ করবে বা বিকর্ষণ করবে, অথবা ধাতু না বলতে পারি কোনো পদার্থ অন্য একটা পদার্থকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, এটাকে আমরা বলি ম্যাগনেটিক প্রপার্টি বা চৌম্বক ধর্ম, সহজ ভাষায়। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা দেখব ডি ব্লক মৌলসমূহের ম্যাগনেটিক প্রপার্টিটা। ওকে, সো এটার জন্য আমরা স্টেপ ওয়াইজ তোমাদেরকে দেখাবো। একদম প্রথমে যে স্টেপটা থাকবে, স্টেপ 1, একদম প্রথমে যে কথাটা আমরা বলবো স্টেপ 1, সেটা হচ্ছে ইলেকট্রন ঘুরলে চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট মিউ দিয়ে প্রকাশ। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট দিয়ে এই ম্যাগনেটিক ফিল্ড পরিমাপ করে থাকি। এটা হচ্ছে আমার স্টেপ 1। প্রথমে তোমরা সবাই লিখবে যে ইলেকট্রন ঘুরলে চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট যেটাকে মিউ দিয়ে প্রকাশ করে থাকি, দিস ইজ কল মিউ দিয়ে প্রকাশ করে থাকি। এই মিউ দিয়ে বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট দিয়ে ম্যাগনেটিক ফিল্ড পরিমাপ করে থাকি, ম্যাগনেটিক ফিল্ডের মানটা পরিমাপ করে থাকি। এটা হচ্ছে স্টেপ 1। তাহলে স্টেপ 1 আমাদেরকে কি বলছে, সব একটু দ্রুত লিখবো, একটু দ্রুত লিখতে হবে তোমাদেরকে। ইলেকট্রন ঘুরলে চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট মিউ দিয়ে এটাকে প্রকাশ করা হয়। আচ্ছা, তাহলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট দিয়ে ম্যাগনেটিক ফিল্ড আমরা পরিমাপ করে থাকি। একথার অর্থ হচ্ছে আমাদের একজন বিজ্ঞানী ছিলেন, বিজ্ঞানীর নাম হচ্ছে ওয়ারস্টেড। বিজ্ঞানী ওয়ারস্টেড বলেন যে কোন একটা চার্জ, হোক সেটা পজিটিভ হোক সেটা নেগেটিভ, কোন একটা চার্জ যদি মুভ করে, যদি গতিশীল হয়, অথবা যদি কোন একটা চার্জ ঘোরাঘুরি করে, রোটেট করে, কি করে ঘুরলে, তাহলে কোন একটা চার্জ যদি সামনের দিকে যায় অথবা ঘুরে তাহলে কি হবে? কোন একটা চার্জ যদি ঘুরে অথবা সামনের দিকে যায়, কে চার্জ কি হলে? ঘুরলে অথবা গতিশীল হলে, কে চার্জ। তাহলে কোন একটা চার্জ ঘুরলে বা গতিশীল হলে তার চারপাশে তার চারপাশে এই যে চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। কি তৈরি হবে? চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এ কথা আমি বলিনি, আমার বাবা ওয়ারস্টেড বলেছেন এ কথা। আমার বাবা, তোমার বাবা, জাতির বাবা, দশের বাবা, দেশের বাবা ওয়ারস্টেডে কথা বলেছেন। তাহলে কোন একটা চার্জ গতিশীল হলে বা ঘুরলে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। যেহেতু ইলেকট্রন সাহেব নিজেও একজন ঋণাত্মক চার্জ, সুতরাং ইলেকট্রন ঘুরলে চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে গেল। তো পরমাণুতে কি হয় আমরা জানি। মনে করো আমরা ডি ব্লক মৌল নিয়েছি ফেরাস হচ্ছে একটা ডি ব্লক মৌল। ফেরাসের মধ্যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রন ঘুরে। তাহলে ডি ব্লক মৌলের ইলেকট্রন ঘুরে, যে কোনো পরমাণুর ইলেকট্রন ঘুরে। তাহলে যে কোনো পরমাণুর ইলেকট্রন যদি ঘুরে তাহলে তার চারপাশে একটা কি তৈরি হবে? তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে পরমাণুর ইলেকট্রন ঘোরার কারণে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। পরমাণুর
ইলেকট্রন ঘোরার কারণে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। যে কোনো পরমাণুর ইলেকট্রন ঘোরার কারণে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। সে কথাই প্রথম লাইনে বলা হয়েছে, ইলেকট্রন ঘুরলে চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। অনেকে প্রশ্ন করতে পারে, ইলেকট্রন ঘুরলে কেন 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 ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে? এটার উত্তর ম্যাগনেটিক ফিল্ডের ক্লাসে দেওয়া হবে। ফিজিক্সের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4, ফিজিক্সের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 যদি আমার কাছে কেউ পড়ে থাকো, লেকচার 2তেই এটার অ্যান্সার পেয়ে যাবে। ফিজিক্সের সেকেন্ড পেপারের ম্যাগনেটিক যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টার আমার কাছে কেউ পড়ে থাকলে লেকচার 2তে অ্যান্সার দেওয়া হয়েছে ইলেকট্রন ঘুরলে কেন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই অ্যান্সার ভাই। ওকে, যাই হোক, আপাতত জেনে রাখো ইলেকট্রন ঘুরলে চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এখন এই ম্যাগনেটিক ফিল্ড আমাদেরকে পরিমাপ করতে হবে। যেমন আমরা দোকানে গিয়ে বলি, দোকানদার আঙ্কেল আমাকে 1 কেজি দুধ দেন, 2 কেজি লবণ দেন, 3 কেজি এটা দেন, 2 লিটার তেল দেন, তাই না? 1 ডজন কলা দেন, 1 ডজন ডিম দেন। পরিমাপ করে থাকি। দোকানদার ডিজিটাল মেশিনে বা দাড়ি পাল্লায় বা গনে গনে তিনি আমাকে সেটা দিচ্ছে, পরিমাপ করছে। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডকে পরিমাপ করতে হবে। প্রশ্ন, কেন পরিমাপটা করব? কারণ পরিমাপ করলে আমরা কম্পেয়ার করতে পারি কোনটা কম কোনটা বেশি। পরিমাপ না করলে সেই কাজটা করতে পারি না। আমরা যখন কোনো কিছু পরিমাপ করি তখন আমরা বলতে পারি কোনটা বেশি কোনটা কম। তাহলে পরিমাপ কেন করতে হবে? কোনটা বেশি কোনটা কম সেটা দেখার জন্য। কার ম্যাগনেটিক ফিল্ড বেশি, কার ম্যাগনেটিক ফিল্ড কম, কার ম্যাগনেটিক ফিল্ড বেশি, কার ম্যাগনেটিক ফিল্ড কম সেটা দেখার জন্য ম্যাগনেটিক ফিল্ডকে পরিমাপ করতে হবে। এই ম্যাগনেটিক ফিল্ডকে পরিমাপ করার জন্য আমরা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এই কনসেপ্টটা ব্যবহার করে থাকি। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট এটা দিয়ে আমরা কি ব্যবহার করে থাকি? ম্যাগনেটিক ফিল্ডকে পরিমাপ করে থাকি। ম্যাগনেটিক ফিল্ডের মানটা বের করে থাকি। কার ম্যাগনেটিক ফিল্ড কতটা স্ট্রং, কতটা শক্তিশালী, কতটা বেশি, কে কত বেশি চৌম্বক এটা আমরা পরিমাপ করে থাকি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট দিয়ে। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট দিয়ে। তো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টের কনসেপ্টও আমাদের ফিজিক্সের সেকেন্ড পেপারের ম্যাগনেটিক চ্যাপ্টারে ক্লিয়ার করা হবে, কারণ এগুলো ফিজিক্সের কনসেপ্ট। আমাদের বইয়ে কেমিস্ট্রিতে জাস্ট হালকা পাতলা করে বলা আছে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট দিয়ে, সেটাকে পরিমাপ করে থাকি। সো আমরা এতটুকুই বলতে পারছি। আচ্ছা, সো স্টেপ 1-এ কী বললাম একটু করে সামারি দিয়ে দিচ্ছি। ইলেকট্রন ঘুরলে চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ইলেকট্রন ঘুরলে চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট দিয়ে ম্যাগনেটিক ফিল্ডকে পরিমাপ করে থাকবো। এবার স্টেপ 2-তে আসবো। স্টেপ 2-তে আসো। স্টেপ 2, যা পড়াবো মাথায় সেট হয়ে যেতে হবে। নর্মালি এমনভাবে পড়তে হবে যে ক্লাসে পড়া ক্লাসে শেষ, মাথায় সেট হয়ে যেতে হবে। মাথায় সেট, যা পড়াবো মাথায় সেট হয়ে যেতে হবে ইনশাল্লাহ। ওকে, স্টেপ 2 আসো। স্টেপ 2 হচ্ছে ইলেকট্রন ক্লকওয়াইজ ঘুরলে যেদিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করে স্বাভাবিকভাবে, কিভাবে? স্বাভাবিকভাবে। কমন সেন্স বলে ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে যদি ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তার বিপরীতে কাজ করবে। তাহলে ইলেকট্রন ক্লকওয়াইজ ঘুরলে যেদিকে কাজ করবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তার বিপরীতে কাজ করবে। দিস ইজ ভেরি কমন সেন্স। ক্লকওয়াইজ ঘুরলে যেদিকে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তার বিপরীতে ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে। লিখে রাখো, ইলেকট্রন ক্লকওয়াইজ ঘুরলে যেদিকে ম্যাগনেটিক ফিল্ড কাজ করবে, স্বাভাবিকভাবে ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তার বিপরীতে কাজ করবে ম্যাগনেটিক ফিল্ড। নিচে এক্সাম্পল দিচ্ছি, নিচে এক্সাম্পল দেওয়া হচ্ছে।
দিস ইজ জনাব ইলেকট্রন, দিস ইজ জনাব ইলেকট্রন। জনাব ইলেকট্রন ঘুরছে, জনাব ইলেকট্রন ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, জনাব ইলেকট্রন ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ, জনাব ইলেকট্রন ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যেদিকে নর্থ পোল তৈরি হবে এবং যেদিকে সাউথ পোল তৈরি হবে, নর্থ পোল সাউথ পোল, উত্তর মেরু দক্ষিণ মেরু তৈরি হবে, ইলেকট্রন জনাব ইলেকট্রন যদি তার বিপরীতে ঘুরে, ক্লকওয়াইজ ঘুরে, তার বিপরীতে ঘুরে, জনাব ইলেকট্রন যদি তার বিপরীতে ঘুরে, ক্লকওয়াইজ ঘুরে, তাহলে অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে যেদিকে নর্থ এবং সাউথ তৈরি হবে, যদি ক্লকওয়াইজ ঘুরে বিপরীত দিকে ঘুরে, তাহলে সাউথ পোল হয়ে যাবে উপরে এবং নর্থ পোল হয়ে যাবে নিচে, অর্থাৎ উল্টো হয়ে যাবে। এটা হচ্ছে স্টেপ 2। ইলেকট্রন ক্লকওয়াইজ ঘুরলে যেদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তার বিপরীতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, অর্থাৎ নর্থ সাউথ উল্টে যাবে। ঠিক আছে? আচ্ছা, জেনে রাখা ভালো, লিখে রাখো, জেনে রাখা ভালো, জেনে রাখা ভালো, কি বলো না, কি বলো না। ম্যাগনেটিক ফিল্ড চৌম্বক ক্ষেত্র আর কি নর্থ থেকে সাউথের দিকে কাজ করে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কিন্তু নর্থ থেকে সাউথের দিকে কাজ করে, নর্থ থেকে সাউথের দিকে। তাহলে আমার যদি একটা নর্থ পোল থাকে, একটা সাউথ পোল থাকে, তাহলে মিস্টার ম্যাগনেটিক ফিল্ড নর্থ থেকে সাউথের দিকে কাজ করবে, নর্থ থেকে সাউথের দিকে কাজ করবে। ওকে, নর্থ থেকে সাউথের দিকে কাজ করবে, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড কাজ করে। আচ্ছা, তো বললাম সেটা হচ্ছে ইলেকট্রন যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে নর্থ পোল যেদিকে হবে, ক্লকওয়াইজ ঘুরলে নর্থ পোল তার বিপরীতে হয়ে যাবে। এবং আমরা দেখেছি ম্যাগনেটিক ফিল্ড নর্থ থেকে সাউথে কাজ করে। তাহলে আমরা যদি বলি নর্থ থেকে সাউথ, তাহলে এটা হবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, ম্যাগনেটিক ফিল্ডের দিক। আর এই ক্ষেত্রে নর্থ থেকে সাউথ, তার মানে এই ক্ষেত্রে এটা হবে ম্যাগনেটিক ফিল্ডের দিক, কারণ নর্থ থেকে সাউথের দিকে, নর্থ থেকে সাউথের দিকে, নর্থ থেকে সাউথের দিকে, নর্থ থেকে সাউথের দিকে। তাহলে তোমরাই দেখতে পাচ্ছ, ইলেকট্রন যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে ম্যাগনেটিক ফিল্ড নিচের দিকে, ইলেকট্রন যদি ক্লকওয়াইজ ঘুরে ম্যাগনেটিক ফিল্ড উপরের দিকে। ঠিক আছে? মজা। তাহলে এই কথাই বলা হয়েছে স্টেপ 2-তে। ইলেকট্রন ক্লকওয়াইজ ঘুরলে যেদিকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, স্বাভাবিকভাবে ইলেকট্রন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তার বিপরীতে কাজ করবে। কমন সেন্স। ওকে, স্টেপ 3-তে আসো। স্টেপ 3 যেটা পড়াবো মাথায় সেট হয়ে যেতে হবে, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করতে হবে। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা স্টুডেন্ট ওপেন কোর্স কেমিস্ট্রি এর প্রত্যেকটা ক্লাস করে দেখো। আমরা এখন পর্যন্ত চ্যাপ্টার 2-এ 17টি ক্লাস নিয়েছি, চ্যাপ্টার 3-তে লেকচার 11 আছি, লেকচার 9 এখনও দেওয়া হয়নি। লেকচার 9 হচ্ছে পি ব্লকের গ্রুপ 18, যেটা রেকর্ড দিয়ে দেওয়া হবে, সময় দিতে হবে, ওটা এখন লাগছে না আমাদের। আচ্ছা, সো আমরা মোটামুটি এখন পর্যন্ত 28টা ক্লাস নিয়েছি, 28টা লেকচার তোমাদের নিয়ে নিলাম। ঠিক আছে, আজকে ঈদের আগে শেষ ক্লাস, আজকে বিশেষ ঘোষণা আছে ক্লাস শেষে। এবার আসছে স্টেপ 3। স্টেপ 3-তে আসো। স্টেপ 3 হচ্ছে ডি ব্লক মৌলের, ঠিক আছে, ডি ব্লক মৌলের, সেটা ইও হতে পারে ডি ব্লক মৌলের, অথবা সেটা ক্যাটায়ন হতে পারে, ডি ব্লক মৌলের পরমাণু হতে পারে অথবা ক্যাটায়ন হতে পারে। ডি ব্লক মৌলের পরমাণু বা ক্যাটায়ন দুটাই হতে পারে। পরমাণু মানে যতটা ইলেকট্রন ততটা প্রোটন, সেটাকে পরমাণু বলি। ক্যাটায়ন মানে ইলেকট্রনের অভাব, সেটাকে ক্যাটায়ন বলি। সো ডি ব্লক মৌলের পরমাণু বা ক্যাটায়নে যদি, কি বললাম, যদি, তাহলে ডি ব্লক মৌলের পরমাণু বা ক্যাটায়নে যদি পেয়ার ইলেকট্রন থাকে, কি থাকে,
পেয়ার ইলেকট্রন থাকে, তবে এখানে একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে একটা কথা বলতে পারলে ভালো যদি বলার আগে, সেটা হচ্ছে ডি ব্লক মোলের পরমাণু বা ক্যাটায়নে সর্বশেষ কক্ষপথে, সেটা বুঝে নিতে হবে। তাও আমরা লিখে দিচ্ছি সর্বশেষ কক্ষপথ। তবে আরেকটু স্পেসিফিকলি স্টুডেন্টদের বুঝতে সুবিধার জন্য আমরা বলে দিলাম ডি অরবিটাল। তাহলে ডি অরবিটালে, তাহলে আমরা ডি অরবিটালে বেসিক্যালি এই ঘটনা দেখব। তাহলে ডি ব্লক মোলের পরমাণু বা ক্যাটায়নের সর্বশেষ কক্ষপথে, তো আমরা আসলে ডি অরবিটালকে বোঝাচ্ছি সর্বশেষ কক্ষপথ বলতে, তার মানে ডি অরবিটালে। সো ডি অরবিটালে কোথায়? ডি অরবিটালে। সবাই আবার বলো কোথায়? ডি অরবিটালে। যদি ডি অরবিটালে কি? ডি অরবিটালে যদি পেয়ার ইলেকট্রন থাকে, মানে জোড়া ইলেকট্রন থাকে, তাহলে পেয়ার ইলেকট্রন থাকে বা জোড়া ইলেকট্রন থাকে, তাহলে দুইজন দুই দিকে ঘুরবে, একজন ক্লকওয়াইজ আরেকজন অ্যান্টি ক্লকওয়াইজ। দুইজন দুই দিকে ঘুরবে যদি দুইটা ইলেকট্রন থাকে, জোড়া ইলেকট্রন থাকে, দুইজন দুই দিকে ঘুরবে। ফলে ম্যাগনেটিক ফিল্ড, সংক্ষেপে লিখব না, ম্যাগনেটিক ফিল্ড পরস্পরের বিপরীত হবে। অতঃপর ভালোবেসে একে অপরকে নিঃশেষ করে দিবে, নাকচ করে দিবে, ক্যান্সেল করে দিবে। তারপর এই মহাপৃথিবীতে কোনো চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে না। তখন ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট মিউ এর মান 0 হবে। কোনো চৌম্বকত্ব দেখাবে না। একে ডায়া ম্যাগনেটিক বলবো। ওকে, লিখে নাও। যদি পেয়ার ইলেকট্রন, সবাই লিখে নাও, দেখা যাচ্ছে নিচে দেখা যাচ্ছে, ওইখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, নিচে দেখা গেলে ঠিক আছে। ওকে, লিখে নাও, তারপর বুঝিয়ে দিচ্ছি। ওকে, তাহলে যারা লেখো না একটু দ্রুত লিখো। যদি পেয়ার ইলেকট্রন মানে জোড়া ইলেকট্রন থাকে, তবে দুইজন দুই দিকে ঘুরবে, ফলে ম্যাগনেটিক ফিল্ড পরস্পরের বিপরীত হবে। অতঃপর ভালোবেসে একে অপরকে নাকচ করে দিবে, ক্যান্সেল করে দিবে। কোনো চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে না, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টটা 0 হবে, কোনো চৌম্বকত্ব দেখাবে না। এই অবস্থাকে ডায়াম্যাগনেটিক অবস্থা বলবো। ওকে, আশা করি লেখা শেষ। সো এবার দেখো, বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, দেখো ভালো করে। ডি অরবিটালে নাম্বার 1, 1 নাম্বার কথা, ডি অরবিটালে 1 নাম্বার কথা, ডি অরবিটালে 2 নাম্বার কথা, পেয়ার ইলেকট্রন থাকলে দুজন मानी प्यार होता है कुछ नहीं होता है, पेयर इलेक्ट्रन मेरी मेहबूबा, पेयर इलेक्ट्रन। ओके, पेयर इलेक्ट्रन থাকলে, দুটো ইলেকট্রন থাকলে, তাহলে একটা ক্লকওয়াইজ আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ, হাত ধরে ঘুরে না, এই যে একজনের হাত ধরে ঘুরে না, ওরে কি মজা, এই যে একজন ক্লকওয়াইজ আর একজন অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে পেয়ার ইলেকট্রন থাকলে তাহলে দুইজন দুই দিকে ঘুরবে, দুইজন দুই দিকে ঘোরার ফলে একজন ক্লকওয়াইজ একজন অ্যান্টি ক্লকওয়াইজ। তা আমরা একটু আগে দেখিয়েছি তোমাদেরকে স্টেপ 2তে আমরা দেখিয়েছি যে ক্লকওয়াইজ ঘুরলে ম্যাগনেটিক ফিল্ড যেদিকে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে তার বিপরীতে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড পরস্পরের বিপরীত হবে, ফলে একজন একজনকে ক্যান্সেল করে দিবে। তাহলে
ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে না, চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড পাওয়া যাবে না। তাহলে ম্যাগনেটিক ফিল্ড পাওয়া না গেলে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট শূন্য হবে, কোনো চৌম্বকত্ব দেখাবে না, কারণ ম্যাগনেটিক ফিল্ড নাই, সে চৌম্বকত্ব দেখাবে কেমনে? এই অবস্থাকে আমরা বলি ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক অর্থাৎ চৌম্বকত্ব দেখায় না। ডায়া শব্দের অর্থ হচ্ছে অ অ অ অ মানে নয়, অ মানে দেখাবে না, অম্যাগনেটিক, অমানুষ, মানুষ নয়, অম্যাগনেটিক, ম্যাগনেটিক নয়, তাহলে ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক। তাহলে ডায়াম্যাগনেটিক কখন হবে? ডি অরবিটালে জোড়া ইলেকট্রন থাকলে, জোড়া ইলেকট্রন থাকলে, জোড়া ইলেকট্রন থাকলে তাহলে তখন চৌম্বক ক্ষেত্র দেখাবে না, ডায়াম্যাগনেটিক হবে। ডি অরবিটালে জোড়া ইলেকট্রন থাকলে কেন ডায়াম্যাগনেটিক হবে? খুবই সিম্পল ব্যাপার। ডি অরবিটালে পেয়ার ইলেকট্রন থাকলে কেন ডায়াম্যাগনেটিক হবে? খুবই সিম্পল ব্যাপার। একটা ইলেকট্রন যেদিকে ঘুরবে আরেকটা ইলেকট্রন তার বিপরীতে ঘুরবে, ফলে একটার নর্থ পোল এদিকে, সাউথ পোল এদিকে হলে আরেকটা সাউথ এদিকে, নর্থ এদিকে হবে, ফলে এটার চৌম্বক ক্ষেত্র এদিকে আর এটার চৌম্বক ক্ষেত্র এদিকে হবে, ফলে এই দুটো একজন একজনকে ক্যান্সেল করে দিবে, ক্যান্সেল করে দিবে, ক্যান্সেল করে দিবে। ও ভাইয়া বুঝে গেছি, বুঝে গেছি, বুঝে গেছি। কি বুঝে গেছো? তাহলে যে ভাইয়া আমরা অরবিটালে এভাবে করে দিই, স্পিন বলি এটাকে, এই স্পিনটা কি আসলে ম্যাগনেটিক স্পিন? এক্স্যাক্টলি, এই স্পিনটা ছিল আসলে ম্যাগনেটিক স্পিন। এবার বুঝো কিনা দেখো, এই যে নর্থ থেকে সাউথের দিক এটাই হচ্ছে স্পিন, নর্থ থেকে সাউথের দিক এটাই হচ্ছে স্পিন। তাহলে আমরা যে ইলেকট্রনকে এভাবে করে প্রকাশ করি, অরবিটালের মধ্যে ইলেকট্রনকে এভাবে করে প্রকাশ করি, স্পিন বলি, এটা আসলে ম্যাগনেটিক থেকে আসছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন থেকে এটা আসা, একজন একজনকে ক্যান্সেল করে দেয়। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন থেকে এটা আসা, একজন আরেকজনকে ক্যান্সেল করে দেয়, এটাই হচ্ছে স্পিন। বিপরীত দিকে একজন ক্লকওয়াইজ একজন অ্যান্টি ক্লকওয়াইজ ক্যান্সেল করে দেয়, ফলে কোনো চৌম্বক ক্ষেত্র পাওয়া যায় না। এটাকে আমরা বলি ডায়াম্যাগনেটিক। বেসিক লাগবে, পড়াশোনা বেসিক দিয়ে হয়, এমন হয় না। এরপরে স্টেপ 4 আসো, লাস্ট স্টেপ ম্যাগনেটিজমের। সো আবার একটু করে স্টেপ 3 রিভিউ দিয়ে স্টেপ 4-এ যাচ্ছি। ডি ব্লক মোলের পরমাণু বা ক্যাটায়নের ডি অরবিটালে জোর ইলেকট্রন থাকলে, পেয়ার ইলেকট্রন থাকলে দুইজন দুই দিকে ঘুরবে, একজন এদিকে একজন এদিকে, একজন এদিকে একজন এদিকে, ফলে কি হবে? ফলে ম্যাগনেটিক ফিল্ডগুলো বিপরীত দিকে হবে। ম্যাগনেটিক ফিল্ড বিপরীত দিকে হলে ক্যান্সেল করে দিবে, ক্যান্সেল করে দিলে কোনো চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে না, ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট শূন্য হবে। তারপরে এরপরে দেখো স্টেপ 4। স্টেপ 4 দেখো, এটাই সর্বশেষ স্টেপ। স্টেপ 4 হচ্ছে ঠিক ব্যাপারটা উল্টো হবে। ডি অরবিটালে কোথায়, ডি অরবিটালে যদি একটাও সিঙ্গেল ইলেকট্রন থাকে তবে তার ম্যাগনেটিক ফিল্ডকে ক্যান্সেল করার কেউ থাকবে না। যদি একটাও সিঙ্গেল ইলেকট্রন থাকে, সিঙ্গেল, আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল, আমি সিঙ্গেল, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ক্যান্সেল করার কেউ থাকবে না। ম্যাগনেটিক ফিল্ড ক্যান্সেল করার কেউ থাকবে না, তখন ম্যাগনেটিক ফিল্ড থাকবে, তখন ডাইপোল মোমেন্ট নট ইকুয়াল টু 0 হবে, ম্যাগনেটিক ফিল্ড থাকবে, সে চৌম্বকত্ব দেখাবে, অতঃপর সে চৌম্বকত্ব দেখাবে। একে প্যারা চৌম্বকত্ব বলি, প্যারা চৌম্বকত্ব, প্যারা ম্যাগনেটিজম বলি, প্যারাচৌম্বক। তাহলে প্যারাচৌম্বক কি?
প্যারাচুম্বক মানে হচ্ছে চুম্বকত্ব দেখানো, চুম্বকত্ব দেখানো, চুম্বকত্ব দেখানোকে আমরা বলি প্যারাচুম্বক। এটা কখন হবে? ডি অরবিটালে একটাও সিঙ্গেল ইলেকট্রন থাকলে তাকে ক্যান্সেল করার কেউ থাকবে না সিঙ্গেল হওয়ার কারণে। আর সিঙ্গেল বলে ক্যান্সেল করার কেউ নাই, ফলে ম্যাগনেটিক ডাইপোল কি হবে না, শূন্য হবে না, ফলে চুম্বকত্ব দেখাবে। লুচ্চা 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 চিনো, লুচ্চা লুচ্চা চুম্বকত্ব জিনিসটাই লুচ্চাগিরি, আকর্ষণ করা ভাই, ডাকা, এই যে ভাই আসো, ভাই আসো, আমি আসি, আসো, ডাকা। চুম্বকত্ব জিনিসটাই হচ্ছে খুব খারাপ, অশ্লীল, খারাপ, ঠিক আছে? চুম্বকত্ব মানে হচ্ছে আকর্ষণ করা, আকর্ষণ মানে ডাকা, আসো, আসো না, আসি তো আমি, আসো, অ্যাভেলেবল, আসো। এই যে তার মানে সিঙ্গেল যারা আছে তাদের তো বুঝছো তারা কেমন, সিঙ্গেল মানি তো খারাপ, সিঙ্গেল মানি হচ্ছে শুধু চোখ যাবে কোথায় আছে ইলেকট্রন, বলছি ভাই, অন্য কিছু না। সিঙ্গেল মানি হচ্ছে শুধু চোখ যাবে কোথায় আছে কি জিনিস, ইলেকট্রন আর কি জিনিস, কোথায় জিনিস আছে দেখবে, হাপ্পাই হাপ্পাই, খাপ্পাই কাপ্পাই দেখবে কোথায় আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি, মজা। হ্যাঁ, তাহলে সিঙ্গেল থাকলেই মনে করো যে সে আকর্ষণ দেখাবে, ম্যাগনেটিক ফিল্ড দেখাবে, ক্যান্সেল করে না। যদি মনে করো ডাবল, তাহলে কি হবে? এখন তো ভাই কি হবে কেমনে বলি, তোমাদের ভালো অভিজ্ঞতা আছে, আমার তো নাই। ডাবল হলে কি হবে? চোখ যখন এদিক দিয়ে দিবে আবার এদিক দিয়ে একটা ঘুষি মেরে এদিকে দিয়ে দিবে আর কি, চোখ যখন এদিকে আবার এদিকে করে ফেলতে হবে, কিছু করার নাই। ডায়াবেটিস বিআরএম রুগী, ডায়াবেটিস রুগীর মতো মিষ্টির দোকানে যাবে, মিষ্টি খাইতে পারবে না, কি আর করা। ডাবল যারা আর কি, বুঝো নাই, যারা ওই তো ডাবল জোড়া কাপল, কিছু করার নাই, হরেক রকম মিষ্টি আছে দোকানে, খাইতে পারবে না, ডায়াবেটিস রুগী, বুঝতে পেরেছ? বিয়ে যারা করে ফেলে তারা তো ডায়াবেটিস রুগী, হরেক রকম মিষ্টি আছে দোকানে, খাইতে পারবে না, বুঝলো নাই? মজা ভাই, মজা, জীবনটা মজা। হ্যাঁ, তবে সিঙ্গেল হলে সমস্যা নাই, সব মিষ্টির উপর খাওয়ার এখতিয়ার রাখে। ঠিক আছে, এটাই বুঝতে হবে তোমাকে, কেমিস্ট্রি মজা, জীবন কেমিস্ট্রি, ঠিক আছে? তাহলে যেটা বললাম স্টেপ 4, ডি অরবিটালে, হ্যাঁ, ডি অরবিটালে যদি একটাও সিঙ্গেল ইলেকট্রন থাকে তার ম্যাগনেটিক ফিল্ডকে ক্যান্সেল করার কেউ থাকবে না, তখন হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট শূন্য হবে না, সে চুম্বকত্ব দেখাবে, প্যারাচুম্বকত্ব। তো এই আর কি। তো চলো এবার এক্সাম্পল দিই, আমাদের মোটামুটি প্যারাচুম্বকত্বের ব্যাপারগুলো শেষ, এবার হচ্ছে এক্সাম্পল দিব। ওকে, দেখো, ঠিক আছে। এখন এক্সাম্পল দেখবো আমরা, এক্সাম্পলের পরে কার চুম্বকত্ব কত বেশি সেটা মেজার করে দেখাবো তোমাদেরকে একটা ফর্মুলা দিয়ে। তো মনে করো আমরা স্ক্যান্ডিয়াম 3+ দেখব, ফেরাস 2+ দেখব, জিঙ্ক 2+ দেখব, ওকে, এগুলো দেখলেই হবে মোটামুটি। তো স্ক্যান্ডিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাসটা দেখো, স্ক্যান্ডিয়াম 3+ ইলেকট্রন বিন্যাস হচ্ছে আর্গন থাকবে, আর্গনের পর থেকে লিখব 4s2 3d1 ছিল, পরবর্তীতে এই 2টাও চলে গেল, এই 1টাও চলে গেল, ফলে 2ও চলে গিয়েছে, 1ও চলে গিয়েছে, তাহলে কি হয়ে যাবে? এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, বুঝতে পেরেছ? তাহলে স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে 4s2 3d1 ছিল, পরবর্তীতে 3+, স্ক্যান্ডিয়াম 3+ বলতে কি বোঝাচ্ছে? স্ক্যান্ডিয়াম 3+ বলতে এখান থেকেও 2টা চলে গিয়েছে, এখান থেকেও একটা চলে গিয়েছে, তাহলে আমরা ব্যাপারটাকে লিখতে পারি, পাশে লিখতেছি, হ্যাঁ, পাশে লিখলে 4s0 3d0, তাহলে তার কোনো সিঙ্গেল ইলেকট্রন নেই, তার কোনো সিঙ্গেল ইলেকট্রন নেই, আমরা দেখতে পাচ্ছি তার কোনো সিঙ্গেল ইলেকট্রন নেই। ওকে, তো সিঙ্গেল ইলেকট্রন না থাকার কারণে সে চৌম্বকত্ব দেখায় না, তার মানে এটা হচ্ছে ডায়াচুম্বক। ওকে, তাহলে কোনো সিঙ্গেল ইলেকট্রন না থাকলে সে কি দেখাবে না? চৌম্বকত্ব দেখাবে না, ডায়াচুম্বক। এরপরে ফেরাসের ক্ষেত্রে আসি, ফেরাসের ইলেকট্রন বিন্যাসটা দেখো, আর্গন, তারপর 4s2 3d6 ছিল, পরবর্তীতে 2টো ইলেকট্রন চলে যাবে, সো 2টো ইলেকট্রন চলে গেলে তার ইলেকট্রন বিন্যাসটা হবে 4s0 3d6, 6টা ইলেকট্রন রয়ে যাবে, তাহলে 4s-এ কোনো ইলেকট্রন নাই, বাট 3d-তে ইলেকট্রন আছে। তো কয়টা ইলেকট্রন আছে? 6টা, তার মানে সিঙ্গেল দিয়ে একটা ফিল আপ হবে, তারপরে একটা ডাবল হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা সিঙ্গেল ইলেকট্রন আছে, 4টি সিঙ্গেল ইলেকট্রন থাকার কারণে ডেফিনেটলি সে কি দেখাবে? 4টা সিঙ্গেল ইলেকট্রন তাদের কেউই ক্যান্সেল হবে না, এগুলো সব সিঙ্গেল ইলেকট্রন। ডাবল ইলেকট্রন হচ্ছে শুধু এটা, একই অরবিটালে থাকতে হবে, একই অরবিটালে ডাবল ইলেকট্রন থাকলে সে কোনো চৌম্বকত্ব দেখাবে না, তার মানে ও কোনো চৌম্বকত্ব দেখাবে না, কিন্তু 4জন দেখাবে, তাহলে ওর জন্য হবে ডায়া, আর 4জনের জন্য হবে প্যারা। তো ডেফিনেটলি 1জন ডায়া 4জন প্যারা, তাহলে তো প্যারাই জিতবে, তাই না? 1জন ডায়া 4জন প্যারা,
এই যে একজন ডায়া, 4 জন প্যারা। কে জিতবে? প্যারা জিতবে, তার মানে এটা আলটিমেটলি কি হবে? প্যারাম্যাগনেটিক হবে। তাহলে এটা প্যারাম্যাগনেটিক হবে। তাহলে ফেরাস 2+ কি? প্যারাম্যাগনেটিক। তবে ফেরাসে যেহেতু 4টা ইলেকট্রন আছে, 4টা মানে অনেক শক্তিশালী প্যারাম্যাগনেটিক, সে অনেক বেশি শক্তিশালী প্যারাম্যাগনেটিকদেরকে আমরা বলি ফেরোম্যাগনেটিক। তাহলে ফেরোম্যাগনেটিক কি জিনিস আবার? ফেরোম্যাগনেটিক হচ্ছে শক্তিশালী প্যারাম্যাগনেটিক, শক্তিশালী প্যারাম্যাগনেটিক, সুপার প্যারাম্যাগনেটিক। যদিও ফিজিক্সে এগুলো চেঞ্জ হবে ডেফিনেশন, ফিজিক্সে কিন্তু ডেফিনেটলি সব ডেফিনেশনগুলো হালকা পাতলা চেঞ্জ হবে। তোমরা যারা ফিজিক্স পড়বে সেকেন্ড পেপার, ম্যাগনেটিজম যখন পড়বে, ম্যাগনেটিজম অলরেডি সেকেন্ড ইয়ারে যারা আছো তারা পড়েছো, তাদেরকে পড়িয়েছি। সো ওইখানে কিন্তু ডেফিনেশনগুলো অনেকটা চেঞ্জ হবে এবং এগুলো আরও বিস্তারিত পড়ানো হবে। তো আপাতত যেহেতু কেমিস্ট্রি ক্লাস, আমাদের ফিজিক্স ব্যাকগ্রাউন্ড নাই, সেজন্য আমরা কেমিস্ট্রিতে সহজ করে বলছি যে শক্তিশালী প্যারাম্যাগনেটিককে আমরা ফেরোম্যাগনেটিক বলবো। অর্থাৎ শক্তিশালী বলতে কি বোঝাচ্ছেন? শক্তিশালী বলতে বোঝাচ্ছি সিঙ্গেল ইলেকট্রন বেশি থাকা। কতটা থাকা? 3টা বা 4টা বা 5টা সিঙ্গেল ইলেকট্রন থাকলে তাদেরকে আমরা নর্মালি ফেরোম্যাগনেটিক বলে থাকি। তাহলে শক্তিশালী কাকে বলবো? 3টা বা 4টা বা 5টা সিঙ্গেল ইলেকট্রন থাকলে তাদেরকে আমরা কি বলে থাকি? তাদেরকে আমরা শক্তিশালী প্যারাম্যাগনেটিক বলে থাকি। আর শক্তিশালী প্যারাম্যাগনেটিককে আমরা কি বলি? ফেরোম্যাগনেটিক বলি। তো এই ধরনের কারা কারা দেখায়? এই ধরনের ফেনিকো, এরা হচ্ছে ফেরোম্যাগনেটিক, মনে রাখবা ফেনিকো। তাহলে কারা ফেরোম্যাগনেটিক? ফেনিকো। ফে দিয়ে হচ্ছে ফেরাস লোহা, নি দিয়ে নিকেল, কো দিয়ে কোবাল্ট। তাহলে ফেরাস নিকেল কোবাল্ট, ফেরাস নিকেল কোবাল্ট, ফেনিকো 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 ফেনিকো, ফেরাস নিকেল কোবাল্ট ফেনিকো, এর হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ। পরীক্ষায় এমসিকিউতে আসবে নিচের কোনটি ফেরো, তখন তুমি বলবা ফেনিকো। আর ফেনিকো বাদে ওইরকম যারা আছে তারা প্যারাম্যাগনেটিক পদার্থ, ঠিক আছে? আচ্ছা, তাহলে আবার বলছি ফেনিকো 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 ফেনিকোই ফেনিকোই। ওকে, তো এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক পদার্থ। শক্তিশালী প্যারাম্যাগনেটিকদেরকে ফেরোম্যাগনেটিক বলে থাকবো। যেমন তুমি দেখতেই পাচ্ছ 4টা সিঙ্গেল ইলেকট্রন আছে, তার মানে অনেক বেশি শক্তিশালী। অনেক বেশি শক্তিশালী হলে তখন আমরা তাকে কি বলি? ফেরোম্যাগনেটিক বলি। তবে এই কথা যে সবসময় সত্য হবে সেটাও কিন্তু না। 3টা ইলেকট্রন থাকার পরও অনেকজনকে আমরা ফেরো বলবো না। 3টে ইলেকট্রন আছে তাও আমরা কি বলবো না? ফেরো বলবো না। কিসের উপর ডিপেন্ড করে? আর অনেকগুলো ব্যাপারের উপর ডিপেন্ড করে এটা। তাই তোমাদেরকে বলেছি যে আসলে এই ব্যাপারগুলো কিন্তু ডেফিনেশনটা ফিজিক্সে গেলে আরও বিস্তারিত জানবে যে এই ব্যাপারগুলো কেন হয় আসলে, ঠিক আছে? তা আপাতত হালকা পাতলা বোঝার জন্য বলে রাখি, শক্তিশালী প্যারাম্যাগনেটিক হলেই ফেরো বলে ফেলবো। তো শক্তিশালী বুঝবো কেমনে? 3টা 4টা বা 5টা সিঙ্গেল ইলেকট্রন থাকলেই শক্তিশালী ধরে নিব। তো এ ধরনের কারা কারা আছে? ফেরাস নিকেল কোবাল্ট ফেনিকো, এদেরকে ফেরোম্যাগনেটিক বলা হয়, ঠিক আছে? ওকে ভাইয়া, এবার চলে আসো জিঙ্ক 2+, এটা কি ডায়াম্যাগনেটিক নাকি ফেরোম্যাগনেটিক সেটা দেখব। ওকে, আর্গন 4s2 3d10 জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। পরবর্তীতে দুটি ইলেকট্রন চলে যাবে, সো 4s0 3d10 হবে। ডি অরবিটাল ড্র করব। ওকে, তারপর সো 10টা ইলেকট্রন আছে, সব ডাবল, সিঙ্গেল কোনো ইলেকট্রন নেই। তাহলে যেহেতু নো সিঙ্গেল ইলেকট্রন, সবই ডাবল, তাহলে মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি খেতে পারবে না, আকর্ষণ দেখাতে পারবে না, নো সিঙ্গেল ইলেকট্রন, ফলে সে হবে ডায়াম্যাগনেটিক। ওকে, আচ্ছা, সো স্ক্যান্ডিয়াম 3+, ফেরাস 2+, জিঙ্ক 2+, সো এটা হচ্ছে আমাদের এক্সাম্পল দিয়ে দেখালাম। তাহলে এখানের মধ্যে ডায়াকে, স্ক্যান্ডিয়াম 3+ হচ্ছে ডায়া, ও হচ্ছে প্যারা, যদিও ফেরো হয়ে যাবে পরে, আর হচ্ছে ডায়া। ওকে, যদিও ওকে আমরা পরবর্তীতে কি বলতে পারি? ফেরো বলতে পারি। ওকে, তাহলে যাদের কোনো সিঙ্গেল ইলেকট্রন থাকবে না তারা হচ্ছে কি? যাদের কোনো সিঙ্গেল ইলেকট্রন থাকবে না তারা হচ্ছে ডায়াম্যাগনেটিক। যাদের কোনো সিঙ্গেল ইলেকট্রন থাকবে না, ডায়াম্যাগনেটিক। যদি কারো একটা সিঙ্গেল ইলেকট্রনও থাকে সে প্যারাম্যাগনেটিক, একটা সিঙ্গেল ইলেকট্রনও থাকলে সে প্যারাম্যাগনেটিক, আর যদি কোনো সিঙ্গেল ইলেকট্রন না থাকে তাহলে ডায়াম্যাগনেটিক। এরপরে তোমাদেরকে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট পড়িয়েছিলাম, ওইটা এমনি পড়াই নাই, ওইটার কাজ আছে। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট দিয়ে আমরা কে কত শক্তিশালী চৌম্বকত্ব দেখাবে সেটা বের করতে পারবো। সো ছোট্ট করে হালকা করে বলে শেষ করে দিব এই ব্যাপারটা। ওকে, তাহলে দেখো, এখন আসো চৌম্বকত্ব পরিমাপ। আমরা চৌম্বকত্ব পরিমাপ করব। তো চৌম্বকত্ব পরিমাপের ক্ষেত্রে আমরা বলেছিলাম ডাইপোল মোমেন্ট মিউ। তো ডাইপোল মোমেন্ট মিউর একটা ফর্মুলা আমি লিখে দিচ্ছি,
n ইন্টু n প্লাস টু রুট ওভার তারপর বোর ম্যাগনেটন। এটা হচ্ছে লিখে রাখো ডাইপোল মোমেন্টের ফর্মুলা। ডাইপোল মোমেন্টের ফর্মুলা হচ্ছে রুট ওভার n ইন্টু n প্লাস টু ইন্টু বোর ম্যাগনেটন। হোয়াট ইজ n অ্যান্ড হোয়াট ইজ বোর ম্যাগনেটন, হোয়াট ইজ মিউ লিখে রাখো। মিউ হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট। তারপর n হচ্ছে সিঙ্গেল ইলেকট্রন সংখ্যা। বিএম হচ্ছে বাংলাদেশ মহিলা সমিতি স্কুল না, বিএম হচ্ছে বোর ম্যাগনেটন। হোয়াট ইজ বোর ম্যাগনেটন? ওকে, তোমাদেরকে পড়িয়েছিলাম বোর ম্যাগনেটন কাকে বলে আমাদের চ্যাপ্টার টুতে বোরের ইকুয়েশন পড়ানোর সময় তোমাদেরকে বোর ম্যাগনেটন পড়িয়েছিলাম। NH বাই টুয়াইস পাই এটাকে আমরা বোর ম্যাগনেটন বলে থাকি। NH বাই টুয়াইস পাই এটা হচ্ছে আমাদের বোর ম্যাগনেটন। তাহলে সেই হিসেবে NH বাই টুয়াইস পাই এটাকে আমরা বোর ম্যাগনেটন বলে থাকি। সো একটু দেখবে সাথে মনে আরেকটা কিছু আছে, ইলেকট্রন বা এই ধরনের কিছু আছে, একটু দেখবে এটা বোর ম্যাগনেটন কিনা, হয়তো আরও সামনে আরও কিছু আছে, যাই হোক বোর ম্যাগনেটন। তো বোর ম্যাগনেটনটা আমাদের লাগে না, বোর ম্যাগনেটনের একটা ফিক্স মান আছে, এটা একটা ফিক্স মান আছে। সো ফিক্স মানটা আমার এখন মাথায় নেই, ফিক্স একটা মান আছে বোর ম্যাগনেটনের। তোমরা যদি গুগল করো গুগলের মধ্যে পেয়ে যাবে বোর ম্যাগনেটনের একটা ফিক্স মান আছে এবং বোর ম্যাগনেটের ইকুয়েশন আছে। সো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, বোর ম্যাগনেটন একটা ধ্রুবক হিসেবে কাজ করে এক্ষেত্রে। আচ্ছা, সো দেখো যার সিঙ্গেল ইলেকট্রন যত বেশি হবে তার মিউটা তত বেশি হবে। মনে করো ফর এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে তাহলে বুঝতে পারবে। মনে করো ফর এক্সাম্পল মনে করো ফেরাস 2+ এবং ফেরাস 3+, এদের মধ্যে কে সবচেয়ে বেশি চৌম্বকত্ব দেখাবে, কে ম্যাক্সিমাম চৌম্বকত্ব দেখাবে। এখন ফেরাস 2+-এর সিঙ্গেল ইলেকট্রন কয়টা আর ফেরাস 3+-এর সিঙ্গেল ইলেকট্রন কয়টা? ফেরাস 2+-এর সিঙ্গেল ইলেকট্রন হচ্ছে 4টি আর ফেরাস 3+-এর সিঙ্গেল ইলেকট্রন হচ্ছে 5টি। তাহলে ক্যালকুলেট করো, মিউ সমান 4 + 2 রুট ওভার বোর ম্যাগনেটন। তাহলে আমরা এখানে পাচ্ছি 424 রুট ওভার 24। আর এটা হচ্ছে ফেরাস 2+-এর ক্ষেত্রে। ফেরাস 3+-এর ক্ষেত্রে কত হবে? 5 + 2 রুট ওভার বোর ম্যাগনেটন। ফাইনালি 35 রুট ওভার বোর ম্যাগনেটন। সো ডেফিনেটলি 24-এর চেয়ে 35টা বেশি, সেজন্য ফেরাস 3+, ফেরাস 2+-এর চেয়ে বেশি চৌম্বকত্ব দেখাবে। তেমনিভাবে তোমাকে পরীক্ষায় বলতে পারে, তোমাকে পরীক্ষায় দিতে পারে ম্যাঙ্গানিজ 2+, ক্রোমিয়াম 3+, কোবাল্ট 3+, নিকেল 2+, তারপর তোমাকে দিতে পারে কপার প্লাস। এদের মধ্যে কে সবচেয়ে বেশি চৌম্বকত্ব দেখাবে? তোমাদের একটা প্রশ্ন, কে ম্যাক্স ম্যাগনেটিক ফিল্ড দেখাবে? এটা তোমাদের কাছে একটা আমার প্রশ্ন, তোমরা নিজেরা করে আমাকে জানাবে। এদের ইলেকট্রন বিন্যাস করে দেখাবে যে কে ম্যাক্স, এদের মধ্যে কে ম্যাক্স দেখাবে সেটা আমাকে গ্রুপে বা কমেন্টে জানাবে। এখন না, পরবর্তীতে করে দেখবে এদের মধ্যে কে সবচেয়ে বেশি চৌম্বকত্ব দেখাবে। কিসের উপর ভিত্তি করে? ডাইপোল মোমেন্টের উপর ভিত্তি করে। ফর্মুলা কি? n × n+2 রুট ওভার বোর ম্যাগনেটন। ঠিক আছে? আচ্ছা, এই ফর্মুলা আসছে কোথায়? অ্যাগেইন ম্যাগনেটের চ্যাপ্টারে যেতেই হবে এগুলোর প্রমাণ দেওয়ার জন্য। আচ্ছা, সো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট, সিঙ্গেল ইলেকট্রন সংখ্যা, বোর ম্যাগনেটন, এই হচ্ছে কথা। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমাদের ম্যাগনেটিক প্রপার্টি ক্লোজ, শেষ। ম্যাগনেটিক প্রপার্টি আমরা শেষ করেছি। সো তোমরা একটু আমাকে জানাও এদের মধ্যে কে সবচেয়ে বেশি করে দেখিও পরে। ওকে, আচ্ছা। এখন আমরা জটিল যৌগ গঠনে যাব, তারপর আমাদের বিশেষ ঘোষণায় দেব। ক্লাসের প্রায় শেষের দিকে চলে এসেছি। তোমরা আমাদের ওপেন কোর্স কেমিস্ট্রির দাওয়াতগুলো সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিবে। সর্বস্তরের মানুষের কাছে ওপেন কোর্স কেমিস্ট্রির দাওয়াত পৌঁছে দিবে। গ্রামে যারা আছে, তোমার গ্রামের কাজিনরা, দেখো তোমাদের ফ্যামিলিতে, তোমাদের 14 গোষ্ঠীতে তোমার অনেক গ্রামে কাজিন থাকে, অনেক ভাই বোন, চাচাতো ভাই বোন আরও অনেকে থাকে, তোমার ফ্রেন্ডরা থাকে, সবাইকে ওপেন কোর্স কেমিস্ট্রির দাওয়াতটা পৌঁছে দিবে। এখানে কিন্তু পুরো ওপেন কোর্স কেমিস্ট্রি কোর্সটা হচ্ছে ফ্রি, একদম ফুল ফ্রি। কিন্তু কখনোই আমি তোমাদেরকে ফ্রি হিসেবে পড়াইনি, ঠিক আছে? তোমরা ক্লাসগুলো করলেই বুঝতে পারবে। তোমরা পেড কোর্সেছো, ভালো করে সার্ভিসটা পাচ্ছ। সামনে আমরা জুম নিব, সিকিউ প্র্যাকটিস করাবো, এমসিকিউ প্র্যাকটিস করাবো, পরীক্ষা নিব, তেমন সব কিছুই ফ্রিতেই হবে, ঠিক আছে? সো তোমাদের সবার কাছে দাওয়াতটা পৌঁছে দিবে। আচ্ছা, সো এখন আমরা সেকেন্ড প্রপার্টি, যেটা শেষ প্রপার্টি আজকে, সেটাতে যাব। জটিল যৌগ গঠন। সব কিছু ঠিক আছে?
সব কিছু ঠিক আছে তো না? ওকে, ঠিক আছে। তাহলে জটিল যৌগ গঠন এটা খুবই অল্প, 2 মিনিট পড়াবো, জাস্ট 2 মিনিট পড়ালেই হয়ে যাবে জটিল যৌগ গঠনটা। একদম সহজ একটা জিনিস, একদম সহজ একটা জিনিস। এটা তো একদম এত বেশি না বললেও চলবে, খুবই সহজ একটা জিনিস। তো প্রথমে একটা বেসিক দিয়ে দিব, বেসিক দেওয়ার পরে স্টেপ 1 দিয়ে শেষ করে দিব। বেসিকটা হচ্ছে দুইটি পরমাণু যদি একটি একটি ইলেকট্রন শেয়ার করে, একটি একটি ইলেকট্রন শেয়ার করে, তাকে সমযোজী বন্ধন বলে থাকি, কোভ্যালেন্ট। আর যদি দুটি পরমাণুর মধ্যে একজন সব ইলেকট্রন দিবে, অন্যজন সব গ্রহণ করবে, একতরফা, এটাকে আমরা বলবো কি? একতরফা। তাহলে এই যে একতরফা, একজনই সব দিবে আরেকজন নিবে, এটাকে আমরা বলবো সন্নিবেশ সমযোজী, সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে একজনই যদি সব দেয় আরেকজন যদি গ্রহণ করে সেটা হবে সন্নিবেশ সমযোজী একতরফা। আর যদি একজন একজন করে দেয় সেটা হবে সমযোজী বন্ধন। যেমন হাইড্রোজেন একটা দিল, ওই হাইড্রোজেন একটা দিল, তাহলে এটা হবে সন্নিবেশ সমযোজী, এটা হবে সমযোজী বন্ধন। আর যদি এমন হয় যে অ্যামোনিয়া আসলো, অ্যামোনিয়া আসার পরে এই অ্যামোনিয়া নিজেই দুটা ইলেকট্রন, অ্যামোনিয়া আসলো, অ্যামোনিয়া আসার পর অ্যামোনিয়া নিজেই দুটো ইলেকট্রন দিয়ে দিল, এই দুটো ইলেকট্রন অ্যামোনিয়া দিয়ে দিল আরেকজনকে, সেটাকে আমরা বলবো সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে নিজেই যদি দুটো ইলেকট্রন দিয়ে দেয়, আরেকজন দুটো ইলেকট্রন গ্রহণ করে, সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে সমযোজী এবং সন্নিবেশ সমযোজী ব্যাপারটা বুঝতে হবে জটিল যৌগ গঠনের জন্য, ঠিক আছে? সো এটা একটু বুঝতে হবে। আচ্ছা, এরপরে তাহলে আমাদের বেসিকটা ক্লিয়ার, বেসিক ক্লিয়ার তো? সন্নিবেশ সমযোজীতে একজনই দুটো দিবে, আরেকজন নিবে, ঠিক আছে? এখন যিনি সন্নিবেশ সমযোজীতে দুটো ইলেকট্রন দিবে তাকে আমরা বলবো ইলেকট্রন দাতা, আর যিনি নিবে তাকে বলবো গ্রহীতা। তো যিনি দুটো ইলেকট্রন দিবে তার একটা সুন্দর নাম হচ্ছে লিগ্যান্ড। লিগ্যান্ড বলতে সন্নিবেশ সমযোজী বন্ধনে যে দুটো ইলেকট্রন সাপ্লাই দেয় সে হচ্ছে লিগ্যান্ড। আচ্ছা, তাহলে চলে আসো, জটিল যৌগ গঠনের জন্য একটা স্টেপই যথেষ্ট, সেটা আমরা দেখাচ্ছি। ডি ব্লক মৌলের ফাঁকা ডি অরবিটালে, ফাঁকা ডি অরবিটালে ইলেকট্রনের অভাব, সে অভাব পূরণ করতে ইলেকট্রন দাতা লিগ্যান্ড আসে ডি অরবিটালে এবং দুটো ইলেকট্রন দান করে। এভাবে বন্ধন, কি বন্ধন বলতো? সন্নিবেশ সমযোজী বন্ধন গঠিত হয়। সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের মধ্য দিয়ে জটিল যৌগ গঠিত হয়। এটাই হচ্ছে জটিল যৌগ গঠন। পরীক্ষা আসলে এতটুকু লিখলেই হবে। সো সবাই একটু দ্রুত লিখে ফেলো। ডি ব্লক মৌলের ফাঁকা ডি অরবিটাল, ফাঁকা ডি অরবিটালে ইলেকট্রনের অভাব, সে অভাব পূরণ করতে ইলেকট্রন দাতা লিগ্যান্ড আসে ডি অরবিটালে, সে দুটি ইলেকট্রন দান করে। এভাবে সন্নিবেশ সমযোজী বন্ধনের মধ্য দিয়ে জটিল যৌগ গঠিত হয়। সো জটিল যৌগ গঠন শেষ আমাদের। খুব অল্প কথাই শেষ করে দিয়েছি, কারণ আছে। কেন অল্প কথায় শেষ করেছি? কারণ আছে নিশ্চয়ই, লিখে ফেলো তারপর বলছি। তারপর আমরা আমাদের ইম্পর্টেন্ট ঘোষণাটা দিয়ে দিব, দোয়া হবে, মোনাজাত হবে, আখেরি লাইভ ক্লাস, সর্বশেষ লাইভ ক্লাস আজকে আখেরি। কান্না করবে একটু, মেকআপ নষ্ট হবে, তারপরও কান্না করব। মেকআপ নষ্ট হলেও কান্না করব। আই ডোন্ট কেয়ার মাই মেকআপ, কান্না ইজ রিয়েল। এখনই কান্না চলে আসছে আমার। ঠিক আছে, জয় বাংলা।
আসো তাহলে ডি ব্লক মোলের ফাঁকা ডি অরবিটালে ইলেকট্রনের অভাব। তো চলো একটু করে দেখি কিভাবে ইলেকট্রনের অভাব হয়। মনে করো যে ফেরাসের কথাই বলি, ফেরাস 2+, মনে করো ফেরাস 2+। একটা শর্টকাট দেখাবো অবশ্য তোমাদেরকে, এখান থেকে একটা শর্টকাট দেখাবো যেটা তোমরা হয়তো দেখো নাই। মনে করো ফেরাস 2+, তো তার ইলেকট্রন বিন্যাসটা আর্গন, তারপর 3d 6 4s 0 4p 0 4d 0। তা আমরা যদি একটু বক্স করে করে দেখাই তোমাদেরকে, তাহলে তোমরা দেখতে সুবিধা হবে। ফেরাসের অরবিটালগুলো যদি একটু দেখাই, ওকে, আরও আছে, যাই হোক। তো ফেরাসের ফার্স্ট অফ অল 3D-তে এটা হচ্ছে 3d, এটা হচ্ছে 4s 4p 4d, 6টা ইলেকট্রন হয়ে যাবে পাশাপাশি। আগে বলেছি কেন তারা একসাথে হয়ে যায় সে ব্যাপারটা, লিগ্যান্ডকে জায়গা করে দেওয়ার জন্য। তাহলে কয়টা ফাঁকা ডি অরবিটাল আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। আর ওদিকে আছে, ওদিকে নাই। আমরা এই 6টার কথা চিন্তা করি, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6টা ফাঁকা ডি অরবিটাল আছে। লিগ্যান্ড আসবে, মনে করো Cn-, এই লিগ্যান্ডটা আসলো, এই যে সায়ানাইড, এটাকে আমরা বলি সায়ানাইড। Cn- লিগ্যান্ড ইলেকট্রন দান করে, Cn- লিগ্যান্ড। সো এই Cn- লিগ্যান্ডটা আসলো। তাহলে Cn- লিগ্যান্ড আসার পরে এই যে দেখো সে ইলেকট্রন দান করবে। Cn- আসলো, 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 ইলেকট্রন দান করবে। তাহলে এই যে 6টা ইলেকট্রন দান করে, তাহলে সে কি করবে? ফেরাসের সাথে একটা যৌগ গঠন করবে। যৌগটার নাম কি হবে? যৌগটার নাম হবে ফেরাস হেক্সাসায়ানাইড। সরি, এটা ফেরিক। ফেরাসের ক্ষেত্রে কি 6টা হবে? হ্যাঁ, হইতে পারে, ফেরাস হেক্সাসায়ানাইড। ঠিক আছে, ওকে, 6টা। নর্মালি এটা ফেরিকের ক্ষেত্রে বেশি হয় আর কি। ফেরিক হলে এটা একটু 6টা আসে, ফেরাসের ক্ষেত্রে একটু কম হয়। ফেরিক হলে একটা ইলেকট্রন চলে যায়, তখন হচ্ছে 6টা আসতে সুবিধা হয়। ঠিক আছে, তো আমরা ফেরিকের জন্যই লিখি একটা ইলেকট্রন চলে যাবে। তোমরা একটু কষ্ট করে ফেরিক করে দাও, এটা ফেরিক হলে ভালো হয়। ফেরিকের ক্ষেত্রে আমাদের বইয়ে বিক্রিয়াটা দেখানো হয়েছে, ফেরাসের ক্ষেত্রে দেখায়নি। তো ফেরিক করে দাও, একটু কষ্ট করে ফেরিক করে দাও। এখানে 5টা দিয়ে দাও, তাহলে আর কিছু করতে হবে না, জাস্ট এখানে 5 আর এখানে ফেরিক করে দাও, তাহলে এটা সুন্দর করে মিলে যাবে। কেন মিলে যাবে? এই যে দেখো এখানে 2 আর এখানে 6, তাহলে ওর 3+ করে 6টা আর ওর মাইনাস করে 6টা, তাহলে আমার জারণ মানটা মিলে যাবে। আর যদি ফেরাস দাও তাও হবে, ফেরাস দিলে এটা আয়ন হবে আর কি। আচ্ছা, তো আমরা ফেরিকের জন্য দেখালাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের জটিল যৌগ গঠন। তো আমরা বলেছি ডি অরবিটালে লিগ্যান্ড এসে ইলেকট্রন দান করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। ডি অরবিটালে লিগ্যান্ড এসে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে থাকে। ডি অরবিটালে লিগ্যান্ড এসে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে থাকে। তো একটা ব্যাপার তোমাদের কাছে কনফিউজড মনে হচ্ছে বা তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে, ভাইয়া এই যে ভাইয়া এখানে তোমাদের কাছে একটা প্রশ্ন, ভাইয়া এখানে আসলো কিন্তু এখানে আসলো না কেন, আবার এগুলাতে কেন আসলো, এই ব্যাপারগুলো কেন হচ্ছে? মানে লিগ্যান্ড কোথায় আসবে, কতটা লিগ্যান্ড আসবে, দুটো প্রশ্ন তোমাদের কাছে। লিগ্যান্ড কোথায় আসবে, কতটা লিগ্যান্ড আসবে? এখানে 6টা লিগ্যান্ড আসছে, কোথাও 4টা আসবে, কোথাও 3টা আসবে, কতটা লিগ্যান্ড আসবে এবং কোথায় আসবে? এই যে দেখো এখানে সব ইলেকট্রন একপাশে চলে আসছে, কেন একপাশে চলে আসবে? আবার এখানে দেখো 4D খালি, 4D কেন খালি? অনেকগুলো প্রশ্ন না এই লিগ্যান্ড আসা নিয়ে? লিগ্যান্ড কোথায় আসবে, কেন আসবে, অনেকগুলো প্রশ্ন। এক কথায় জটিল যৌগ নিয়ে আরও অনেক তোমাদের জানার আছে। তো এসব কিছু নিয়ে আমরা এখন পড়াবো না, কারণ জটিল যৌগ পুরোটাই পড়াবো তোমাদেরকে শঙ্করায়নে। শঙ্করায়নে জটিল যৌগের শঙ্করায়ন নামে একটা কনসেপ্ট আছে। ওই কনসেপ্টে গিয়ে শঙ্করায়ন পড়ানোর সময় তোমরা সব ক্লিয়ার হয়ে যাবে, কতটা লিগ্যান্ড আসবে, কোথায় আসবে, কেন যুক্ত হবে। সেই জন্য আমরা তোমাদেরকে এখানে হালকা করে বলে দিচ্ছি, লিখে রাখো বাকিটা শঙ্করায়নে।
কারণ সংকরায়ন পড়লেই কেবল তুমি এটা ভালো করে বুঝতে পারবে, সংকরায়ন ছাড়া তুমি এই ব্যাপারটা বুঝতে পারবে না। তাহলে জটিল যৌগের সংকরায়ন নামে একটা কনসেপ্ট তোমাদেরকে পড়াবো। জটিল যৌগের সংকরায়ন ওই কনসেপ্টটাতে এই ব্যাপারগুলোর বাকি ইতিহাস পড়াবো, যে কতটা লিগেন্ড আসবে, কোথায় যুক্ত হবে। আপাতত জাস্ট জেনে রাখো জটিল যৌগ কীভাবে গঠন হয় সেই ব্যাপারটা। এর মধ্য দিয়ে আমাদের ডি ব্লক মোলের প্রপার্টি ক্লাস শেষ, এক কথায় ডি ব্লক মোলের ক্লাস শেষ। ওকে, তাহলে ডি ব্লক মোলের ক্লাস শেষ করলাম মোটামুটি। তাহলে আমরা ডি ব্লক মৌল থেকে কি পড়েছি? ডি ব্লক মৌলের ধর্ম পড়েছি, তারপর রঙিন যৌগ গঠন নিয়ে গত ক্লাসে 1.5 ঘন্টা কথা বলেছি। আজকে চৌম্বকত্ব দেখিয়েছি তোমাদেরকে, ম্যাগনেটিক প্রপার্টি। তারপর জটিল যৌগ গঠন নিয়ে অল্প বলেছি, বাকিটা হচ্ছে সংকরায়নে পড়াবো। ওকে, ঠিক আছে, সংকরায়ন দরকার, সংকরায়ন ছাড়া তুমি এই ব্যাপারটা বুঝবে না ভালো করে। এখন হচ্ছে বিশেষ ঘোষণা, আমাদের আজকে বন্ধ হয়ে যাবে। তো আমরা একটু করে যে আমাদের কোর্স সম্পর্কে একটু করে বলি, কোর্সের আউটলাইন এবং ভবিষ্যতে কি করব সেই ব্যাপারটা তোমাদেরকে একটু করে তুলে ধরি। ওকে, তাহলে দেখো সেই ব্যাপারটা একটু তোমাদেরকে তুলে ধরি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা চ্যাপ্টার 2 এর 17টা লেকচার তোমাদেরকে পড়িয়েছি। চ্যাপ্টার 3 এর 11টা লেকচার পড়িয়েছি, একটা লেকচার রেকর্ড দিব বলেছি, এখনও দেওয়া হয়নি। ওকে, এইটুকু পর্যন্ত পড়ালাম, ভালো কথা। এরপর আমাদের ঈদের বন্ধ আজকে থেকে। সো ঈদের বন্ধ, সবাইকে ঈদ মোবারক। তো ঈদের পর আমাদের আবার ক্লাস কখন হবে? তো ঈদ সম্ভবত 14 বা 15 তারিখ। সো তোমাদের ঈদের বন্ধ থাকবে 22 তারিখ পর্যন্ত। তাহলে 23 তারিখের পর থেকে খুলবে। সো 23 তারিখের পর থেকে শিডিউলে যেদিন থাকবে আর কি, অর্থাৎ 23 হতে আমাদের সব কিছু খোলা, আমাদের কার্যক্রম 23 হতে খোলা। তাহলে 23 হতে যদি খোলা হয়, 23 তারিখ যদি রবিবার হয় তো ভালো কথা, না হলে 24 তারিখ রবিবার হলে, বা যেদিন রবিবার বা মঙ্গলবার বা যেদিন হয়, তাহলে আমাদের 23 তারিখ হতে খুলবে। ঠিক আছে, আচ্ছা, ওপেন হবে। তো আমাদের তখন আবার ক্লাসটা হবে রাত 9টায়। আমরা রমজানের জন্য আমাদের টাইমটা চেঞ্জ করেছি, তখন আবার হবে রাত 9টায়, রবি, মঙ্গল, বৃহস্পতি, এই সিরিয়ালে আমাদের ক্লাসগুলো হবে। তাহলে ঈদের পরে রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 9টায় আমাদের আগে যে টাইমে ক্লাস হতো সে টাইমে ক্লাস হবে, এবং 23 তারিখের পর থেকে সেটা খুলবে। ঠিক আছে, ভালো কথা। তো এখন কথা হচ্ছে, এই যে তোমরা যে এতদিন এতগুলো ক্লাস করেছো, তোমাদের অনেকের মনে প্রশ্ন আছে, অনেক এই পড়াগুলো থেকে তোমাদের অনেকের প্রশ্ন আছে যেটা তোমরা খাতায় লিখে রেখেছো। তারপর তোমাদের এমসিকিউ সলভ করাতে পারলে একটু ভালো হইতো, সিকিউ সলভ করাতে পারলে একটু ভালো হইতো। সো এই যে প্রশ্ন নিয়ে, এমসিকিউ সলভিং নিয়ে, সিকিউ সলভিং নিয়ে তোমাদের জন্য তবারুক রয়েছে। তবারুক হিসেবে একটি অথবা 2টি জুম ক্লাস আয়োজন করব। তবে আজকে প্রথম জুম ক্লাসের কথা বলছি, অবস্থা বুঝে আরও একটি জুম ক্লাস আয়োজন করা যেতে পারে। এটা হচ্ছে তোমাদের তবারুক হিসেবে। এই ফুল কেমিস্ট্রি কোর্স করতে গিয়ে কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো এমসিকিউ, এরপরে হচ্ছে আমরা এমসিকিউ সলভ করব, সিকিউ সলভ করব, সেই জন্য তোমাদের জন্য একটা জুম ক্লাসের আয়োজন করা হয়েছে। আগামীকালকে ফ্রাইডে আমরা মোটামুটি সবাই ফ্রি থাকি, ফ্রাইডেতে আমাদের তেমন কোনো কাজ থাকে না। সো আগামীকালকে ফ্রাইডে অবশ্যই ইফতারের পর তোমাদের দাওয়াত তবারকের জন্য। ইফতারের পর দেখো আমরা কিন্তু টাইমটা ওয়েস্ট হয়, ইফতারের পর আমরা কিছুই করি না, শুয়ে থাকি। সো শুয়ে আমরা আগামীকালকে জুম ক্লাসটা করতেই পারি, তাই না? টায়ার্ড লাগলেও শুয়ে আমরা মোটামুটি জুম ক্লাসটা করতে পারি। সেই জন্য আগামীকালকে ইফতারের পরে 7টা 15 থেকে 8টা 15 পর্যন্ত আমাদের জুম ক্লাস, ওপেন কোর্স কেমিস্ট্রির। আগামীকালকের জুম ক্লাস আমরা এমসিকিউ সলভ করাবো চ্যাপ্টার 2 এর। তাহলে আগামীকালকে জুম ক্লাসে কি করাবেন? আগামীকালকে জুম ক্লাসে আমরা চ্যাপ্টার 2 এর এমসিকিউ সলভ করাবো। এরপর কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা জুমের চ্যাট বক্সে লিখবে। আমি চ্যাট বক্স থেকে যেসব প্রশ্নের অ্যান্সার দেওয়া যৌক্তিক মনে করব ওই সব প্রশ্নের অ্যান্সার দিয়ে দিব। কাউকে প্রশ্ন মুখে করতে দেব না, চ্যাট বক্সে লিখে দিবে প্রশ্নগুলো, আমি অ্যান্সারগুলো দিয়ে দিব। তারপর যদি কারো কথা বলতে হয় জুমে বলতে পারবে, সমস্যা নাই। আগামীকালকে চ্যাপ্টার 2 এর এমসিকিউ করাবো। সেই জন্য আমি তোমাদেরকে বলবো চ্যাপ্টার 2 এর লেকচারগুলো দেখে নিতে। আমাদের চ্যাপ্টার 2 এর সবগুলো লেকচার ইউটিউবে পাবা, ফিল সায়েন্সের ইউটিউব চ্যানেলে গেলেই সবগুলো লেকচার পাওয়া যাবে। প্লে স্পিড বাড়িয়ে দিয়ে তুমি দেখতে পারবে, 1 ঘন্টার ক্লাস আধা ঘন্টায় দেখতে পারবে প্লে স্পিড 2তে দিয়ে। সো আমি তোমাদেরকে বলবো সবগুলো লেকচার টেনে প্লে স্পিড বাড়িয়ে বুমের মতো করে এই লেকচারগুলো সবাই দেখে আসবে। অ্যাটলিস্ট
নোট খাতা যারা নোট করেছো দেখো নোট করলে কী লাভ, আর যারা নোট করে নাই তাদের কী লস। যারা নোট করেছো তাদের লেকচার দেখার কোনো দরকার নেই, নোট খাতা দেখে আসলেই হবে। আর যারা নোট করে নাই তাদের লস, তাদেরকে ভিডিও দেখতে হবে। এবং যারা নোট করো নাই তারা জীবনে মানুষ হবে না, এত কষ্ট করে ক্লাস করেও কোনো লাভ হবে না। নোট ইজ ভেরি ইম্পর্টেন্ট, নোট থাকলে করার দরকার নেই, নোট খাতা দেখলেই হবে। যাই হোক, আগামীকালকে সবাই চ্যাপ্টার 2 দেখে আসবে। চ্যাপ্টার 2 এর এমসিকিউ করাবো। ভাইয়া কোন এমসিকিউগুলো? যেই এমসিকিউ বোর্ড পরীক্ষায় এসেছে অনলি। তাহলে আগামীকালকে বোর্ড পরীক্ষায় আসা সকল এমসিকিউ করিয়ে দিবেন ইনশাল্লাহ চ্যাপ্টার 2 থেকে। চ্যাপ্টার 2 থেকে বোর্ড পরীক্ষায় আসা সকল এমসিকিউ আগামীকালকে করে দিব 7টা 15 থেকে 8টা 15। তারপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা নিব। এরপর যদি দরকার হয় আরও একটা জুম ক্লাস দেবো, না হলে নাই। তো এই হচ্ছে আমাদের জুম ক্লাসের কারণটা কি, তোমরা যাতে প্রশ্ন করতে পারো সেই জন্য। আচ্ছা, তো তাহলে আমাদের আজকে এখানেই লাইভ ক্লাসটা শেষ হবে, মানে হচ্ছে আমাদের ঈদের আগে আর কোনো লাইভ ক্লাস নেই, ঈদের পরে। ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের তবারক। তোমাদেরকে বলেছিলাম আজকে লাইভ ক্লাসের পরে একটা বিশেষ ঘোষণা থাকবে তবারকের, সেটা। তারপর জুমের আইডি, জুমের আইডিটা আমি লাইভে দিয়ে দিচ্ছি, আমি আলাদা করে কোনো পোস্ট দিব না। যারা লাইভে শেষ পর্যন্ত থাকবে তারাই পাবে বলেছিলাম, পরে আর কোনো পোস্ট হবে না। আগামীকালকে 7টা 15 থেকে জুম শুরু হয়ে যাবে। যারা আসবে তারা জিতবে, যারা হারবে তারা পারবে না, যারা আসবে না। এখন এই জুমটার রেকর্ড থাকবে না। সব কিছুই যদি এত সস্তা করে দিই কেমন হবে? এই জুমের কোনো রেকর্ড থাকবে না। যারা জুমে লাইভে থাকবে তো থাকবে, নাহলে নাই। জুমটা হচ্ছে গ্রুপে হবে না, জুমেই হবে। জুমের মিটিং আইডিও দিয়ে দিচ্ছি, পাসওয়ার্ডও দিয়ে দিচ্ছি। ঠিক আছে? 404-420-2021, 404-420-2021 আর পাস দিয়ে দিচ্ছি। সো আগামীকালকে এই আইডি এই পাস দিয়ে ঢুকে যাবে। ঠিক আছে? ওকে, তো আগামীকালকে OCC হচ্ছে পাসওয়ার্ড, 3টায় ক্যাপিটাল লেটার আছে, 3টায় ক্যাপিটাল লেটার। OCC দিয়ে দিবা, ওপেন কোর্স কেমিস্ট্রি, OCC দিয়ে দিব, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। আর 404-420-2021 হচ্ছে আমাদের মিটিং আইডি। ওকে, সো এই জুমের মধ্যে চলে আসবে আগামীকালকে সবাই। মোটামুটি আমাদের আয়োজন থাকবে তবারক হিসেবে, তোমাদের যত প্রশ্ন আছে করতে পারবে। আর চ্যাপ্টার 2 এর বোর্ড পরীক্ষার সকল এমসিকিউ সলভ করে দেওয়া হবে। এমসিকিউ কীভাবে ফার্স্ট অ্যান্সার করতে হয়, কীভাবে পরীক্ষায় ভালো করে এমসিকিউ পারতে হয়, সেসব শর্টকাট ট্রিক্সগুলো থাকবে। ওকে, এখন এটার কোনো রেকর্ড থাকবে না, এটার কোনো রেকর্ড দেওয়া হবে না, রেকর্ড থাকবেই না এক কথায়। সো এটা যারা আসবে তারা পারবে। তো জুমের আয়োজন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে আমাকে প্রশ্ন করতে পারো, তোমাদের প্রশ্নগুলো যাতে ক্লিয়ার হয় সে ব্যাপারটা। আচ্ছা, আর এরপর ঈদের পর আমরা হয়তো পরীক্ষা নিব। সো পরীক্ষা থাকবে, এক কথায় এই কোর্সটা পেড কোর্সের মতোই হবে, অর্থাৎ এমসিকিউ সিকিউ পরীক্ষা সব কিছু থাকবে, কিন্তু কোনো টাকা পয়সা নেওয়া হবে না। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এই বন্ধের মধ্যে যারা ক্লাসগুলো করে নেয় তারা করে নিবে, পাশাপাশি তোমাদের ফ্রেন্ডদেরকে বলতে থাকবে। এছাড়াও আমাদের ফিজিক্স কোর্স আছে, আইসিটি কোর্স আছে, কেমিস্ট্রি সেকেন্ড পেপার পেড কোর্স শুরু হবে, অর্গানিক কেমিস্ট্রির কোর্স আছে, বায়োলজি কোর্স আছে, সোহেল স্যার, ম্যাথ কোর্স আছে, মেহেদি ভাইয়া, সুমাইয়া আপু, আমাদের সব সাবজেক্টের কোর্স আছে। তো তোমরা যদি কেউ আমাদের অন্যান্য পেড কোর্সগুলো, কেমিস্ট্রি ফার্স্ট পেপার ছাড়া সব সাবজেক্টের পেড কোর্স আছে, অন্যান্য পেড কোর্সে কেউ পড়তে চাও, আমরা অন্যান্যদের চেয়ে সবচেয়ে কম টাকা দিয়ে পড়াই, সবচেয়ে ভালো কোয়ালিটি দিই। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কথা। আমরা খুবই কম টাকা দিয়ে পড়াই, খুবই ভালো কোয়ালিটি দিই। অন্যান্যরা এক চ্যাপ্টার শেষ করে, 1 চ্যাপ্টার শেষ করে 3 থেকে 4 ক্লাসে, বিলিভ মি অর নট, এর জন্য তারা এক চ্যাপ্টারের পেছনে নিয়ে নেয় 2000-3000 টাকা। আর আমরা এক চ্যাপ্টার শেষ করি 1 মান্থ, 1 মাস ধরে পড়িয়ে, 1 মাসের কমে কোনো চ্যাপ্টার শেষ করি নাই, 1 মাস ধরে পড়িয়ে একটা চ্যাপ্টার শেষ করি, ওই পরিমাণ পড়ানো হয়। তারপরে গিয়ে টাকা হিসেবে নেওয়া হয় 50 টাকা, 100 টাকা এক চ্যাপ্টারের পেছনে। তুমি ক্যালকুলেশন করে দেখতে পারো, এক চ্যাপ্টার মাত্র 50 বা 100 টাকা, 1 মাস ধরে পড়ানো হয়। কী লেভেলের পড়ানো হয় সেটা তুমি পড়লে বুঝতে পারবে। সো তোমাদের কাছে পেড কোর্সগুলোরও দাওয়াত থাকলো, পাশাপাশি এই ওপেন কোর্স কেমিস্ট্রি ফ্রি ক্লাসটা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তো তোমাদের জন্য দোয়া করছি যে আল্লাহ তোমাদেরকে একটা ভালো জায়গায় চান্স পাওয়ার তৌফিক দান করুক। এই করোনার মধ্যে আসলে আমরা অনেকেই পড়াশোনা ছেড়ে দিয়েছি, এটা আসলে একটা ভুল কাজ আর কি। কারণ দেখো মেডিকেল পরীক্ষা কিন্তু হয়ে গিয়েছে। সো মেডিকেল পরীক্ষা হয়ে গিয়েছে, মেডিকেল পরীক্ষা যারা চান্স পেয়েছে তারা এখন কি, তারা এখন ডাক্তার, যারা চান্স তারা এখন কান্না করছে, আর কোনো পরীক্ষা হচ্ছে না, মেডিকেল হয়ে গিয়েছে। তো কারা মেডিকেলে চান্স পেয়েছে? 4000। পরীক্ষা দিয়েছে কত? 1 লাখ। 1 লাখ পরীক্ষা দিয়েছে, 4000 চান্স পাইছে। কারা ওই 4000? ওই যারা করোনার মধ্যে পড়াশোনা চালিয়ে গিয়েছে, যত প্রতিকূলতা আসুক পড়াশোনা যারা চালিয়ে গিয়েছে। আর যারা চান্স পায় না তারা তো নাই। তার লাভ কি হইল? 12 বছর ধরে তুমি পড়াশোনা করছো, সেই ক্লাস 1 থেকে শুরু করে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত তুমি পড়াশোনা করছো, তারপর তুমি কোথাও চান্স পাও নাই। তারপরে গিয়ে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হবে, 2 বছর পর 10 লাখ 20 লাখ টাকা প্রাইভেট ইউনিভার্সিটিকে দিবে, বের হওয়ার পর ব্যবসা করবে। কি চরম মানে বেকুপের কাজ, এটা চিন্তা করো তুমি।
তো লাভ কি হইলো? এত কষ্ট করে 12 বছর ধরে একটা পড়াশোনা করলাম কিসের জন্য? 12 বছর ধরে আমি হেঁটেছি, হাঁটার পরে এসে দেখি যে আমি ভুল পথে হাঁটলাম, তো লাভ কি হইলো? আমি কিছু পাইলাম না। 12 বছর ধরে আমি হাঁটলাম, হাঁটার পর আমি কিছু পাইনি, লাভ কি হয় হাঁটার? তো কারা আসলে পাবে, কারা পাবে না? বুঝতে পারছো কারা পাবে কারা পাবে না? সবাই কিন্তু পড়াশোনা করছে না, পড়াশোনার নামে অন্যান্য কাজ করছে, পড়াশোনা করছে না। যারা কষ্ট করে এই 2 বছর, এই 1 বছর ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কষ্ট করে পড়তে পারবে, কষ্ট, এটা অনেক কষ্ট, এই ত্যাগ দিতেই হবে তোমাকে, কোরবান করতেই হবে, কোরবান তোমাকে করে ফেলতে হবে। কিসের কোরবান? সব কিছুর কোরবান তোমাকে করতে হবে এটার জন্য। তাহলে তুমি জাস্ট 1 বা 2টা বছর পর কোরবানের ফসল পেয়ে যাবা। তারপর তুমি যা ইচ্ছা লাইভে করো, সমস্যা নাই। লাইভে যা ইচ্ছা ইউ ক্যান করতে পারো, সমস্যা নাই। কারণ তোমার কিন্তু আলটিমেট গোল হয়ে গেল, তোমার নামের পাশে একটা ডাক্তার ট্যাগ লেগে গেলো, ইঞ্জিনিয়ার ট্যাগ লেগে গেলো, বুয়েট লেগে গেলো, ডিএমসি লেগে গেলো, তাই না? এটা হচ্ছে কথা। ঠিক আছে, তো তোমাদের মোটামুটি সবাইকে বলবো ক্লাসগুলো করার জন্য, সব সাবজেক্টের ক্লাসগুলো করার জন্য। আর অবশ্যই কোয়ালিটি মেনটেন করে পড়াশোনা করতে হবে। শুধু পড়লাম হলো না, আমি যেটা পড়বো সেটা আমাকে আর যেন পড়তে না হয়। আজকে পড়লাম, কালকে আমার কোনো লাভ হলো না। কোয়ালিটি মেনটেন করতে হবে। আজকে কোয়ালিটি নেই, হাজার হাজার ফ্রি ক্লাস, প্রত্যেকটা গ্রুপে ঢুকলেই দেখা যায় ফ্রি ক্লাস, কোয়ালিটি নেই, বেসিক নেই। বইয়ের কথাগুলো তো আমি নিজেও পড়তে পারি, লাভ কি? উচিত বেসিক দেওয়া, উচিত পড়াগুলোকে গুছিয়ে দেওয়া, একটা স্টুডেন্ট যাতে সহজে পড়তে পারে, সহজে বুঝতে পারে, সহজে অ্যান্সার করতে পারে, পরীক্ষা ভালো করতে পারে। কিন্তু কোয়ালিটি নেই। আমি তোমাদেরকে বলবো কোয়ালিটিফুল পড়াশোনা করো, না হলে ধরা খাবে। টাইম ওয়েস্ট করতেছো নর্মালি, আপনি যেমন তেমন করে পড়ে গেলে টাইমটা ওয়েস্ট। 1 বছর শেষ, ফার্স্ট ইয়ারদের, সেকেন্ড ইয়ারদের 2 বছর শেষ। কিন্তু তুমি দেখো কোয়ালিটি না থাকার কারণে, কোয়ালিটিফুল পড়াশোনা না করার কারণে যা পড়ছে ওই সবই বৃথা। 2 বছর বৃথা, সামনে কি আরও বৃথা করতে চাচ্ছ? না। সেই ব্যাপারগুলো একটু মাথায় রাখবে। যাই পড়বো আগে বুঝাও এ পড়াটা তোমার কাজে আসবে কিনা, কোয়ালিটি আছে কিনা, বেসিক আছে কিনা, পড়াশোনাগুলো পড়ে আসলে লাভ আছে কিনা, নাকি স্টাইল চেঞ্জ করতে হবে। যদি দেখো স্টাইল চেঞ্জ করতে হবে, স্টাইল চেঞ্জ করে ফেলো। আবার বলছি, সবাই কিন্তু চান্স পাবে না বুয়েটে, 1000 চান্স পাবে, সবাই কিন্তু চান্স পাবে না মেডিকেলে, 4000 চান্স পাবে। কারা সে 4000, কারা সে 1000? যাদের পড়াশোনার স্টাইল হবে কোয়ালিটিফুল, বেসিকওয়ালা। এমনি বইয়ের গদবাদা পড়ালেখা করে লাভ নাই, বইয়ের মধ্যে অনেক কথা লেখা আছে, গদবাদা, লাভ নেই। সো এই ব্যাপারগুলো মাথায় রাখবে। তো সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আমার জন্য দোয়া করবে, ভালো থাকবে। আর আমাদের কেমিস্ট্রি ক্লাসে দাওয়াত দিবে, ঈদের পর আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।